আসসালামু আলাইকুম। তোমাদেরকে আবারও স্বাগতম আরেকটা অনুশীলনীর প্রশ্ন সমাধান ক্লাসে। তো আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের প্রায় শেষের দিকেই চলে আসছি। ফিজিক্স সেকেন্ডের চ্যাপ্টার 9 পরমাণু মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারের অনুশীলনীর যত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতন অর্থাৎ একেবারে ইঞ্জিনিয়ারিং লেভেলেরও সহজগুলো সলভ করব। বাট অতিরিক্ত ক্যালকুলেটর ছাড়া যেগুলো সলভ করা সম্ভব না। এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো ক্যালকুলেটর ছাড়া বের করা পসিবলই না। পাওয়ার ভগ্নাংশে দেওয়া অথবা হলো লনের খুব ডিফিকাল্ট মান দেওয়া। তো সেইসব ক্ষেত্রে আমরা ওগুলো এভয়েড করব যারা মেডিকেল অ্যাসপিরেন্ট বা যারা মেডিকেলে পরীক্ষা দিতে বসবা। তোমরা জানো ক্যালকুলেটর ছাড়া এগুলো সম্ভব না তো। সো আমাদের লিমিট বুঝে আমরা করব। ওকে। সো এখন তাহলে চলো যাই। আমি মুশফিক সাদিদ প্রাপ্য। সো চলো শুরু করি। হিলিয়াম আয়নের ক্ষেত্রে কোন কোয়ান্টাম স্তর বা শক্তি স্তরের শক্তি হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তির সমান হবে? সো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে হাইড্রোজেনের ভূমি স্তরের শক্তি ই নট ধরা হয়, যেটা নাকি -13.6 ইভি ধরতেছি আমরা। সো এখন কথা হলো যে এটার সাথে যখন সূত্র বা ধরো নরমালি একটা সূত্র আমরা সবসময় এই জিনিসটা আমি মনে রাখতাম যে এই সূত্র জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ঠিক আছে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। সো এখন আমরা যদি হাইড্রোজেন আর হিলিয়ামেরটা কম্পেয়ার করতে বলছে, তাই না? সো আমি যদি এখন হাইড্রোজেনেরটার হিসাব করি তাহলে আলটিমেটলি চলে আসে হাইড্রোজেনের জন্য জেড হলো 1, জেড মানে পারমাণবিক ভর বোঝাচ্ছে, সরি পারমাণবিক সংখ্যা বোঝাচ্ছে। সো 1 তাহলে 1 স্কয়ার, আর ভূমি স্তর বলতে প্রথম কক্ষপথ তাহলে 1 স্কয়ার। সো আলটিমেটলি ই নট আসতেছে। সো এখন জিজ্ঞেস করছে যে কখন সমান হবে হিলিয়ামের ক্ষেত্রে। সো চলো দেখি হিলিয়ামের ক্ষেত্রে কিভাবে কততম স্তরে সমান হয়। সো ই নট, হিলিয়ামের জেড তো আমরা চেঞ্জ করতে পারি না। হিলিয়ামের জেড পারমাণবিক সংখ্যা 2, তো 2 স্কয়ার। সো এখন তুমি দেখো তো এইটাকে কিভাবে এন এর মান কত বসাইলে এটা ই নট আসবে, কারণ বলছে তো সমান, তার মানে রেজাল্ট ই নট আসতে হবে, এইটুকু আমাদের ফিক্স। সো এখানে হলো আমাদের চেঞ্জ করতে হবে। সো এখানে যদি তুমি 2 বসাও, মানে n এর ভ্যালু যদি 2 বসাও তাহলে আলটিমেটলি মিলে যায়। অর্থাৎ n যদি 2 হয় দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে, তাহলে হিলিয়ামের দ্বিতীয় কক্ষপথ আর হাইড্রোজেনের ভূমিস্তর এদের হলো শক্তি সেম হবে। আচ্ছা, হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি ইলেকট্রন উদ্দীপিত স্তরে আছে, ঠিক আছে, উপরে আছে, দ্যাট মিন্স এর মোট শক্তি এত, ইলেকট্রনের গতি শক্তি কত? আচ্ছা, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখনই ইলেকট্রনের এরকম মোট শক্তির হিসাব দেওয়া থাকে, তার মানে এর ভিতরে দুইটা অংশ আছে, গতিশক্তি আর স্থিতিশক্তি। সো গতিশক্তি আর স্থিতিশক্তি। সো গতি আর স্থিতি ধরলাম, তো তাহলে সেই ক্ষেত্রে এটার ভাগটা হয় কিভাবে জানো? যেইটা মোট শক্তি তার পজিটিভ ভার্সনটাই হলো তার গতিশক্তি। মানে 3.4 ইভি হলো এর গতিশক্তি। তাহলে ভাইয়া স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি আর গতিশক্তি মিলেই তো মোট শক্তি হয়। সো তার মানে স্থিতিশক্তি কিন্তু হবে মানে যোগ করার পরে যেন মাইনাসে এটা আসে, দ্যাট মিন্স হলো স্থিতিশক্তি হবে কিন্তু মাইনাসটারই ডাবল। সো দ্যাট মিন্স এখানে হবে তোমার 6.8 ইভি। মানে কথাটা বুঝছো কিনা, যে এমন ভাবে গতি আর স্থিতি দিতে হবে যেন এই দুইটা যোগ করলে তারপরে না তোমার হলো মোট শক্তিটা আসবে, যে রেজাল্ট আসবে -3.4 ইভি, তাই না? দেখো তো এখন তো আসতেছে। দ্যাট মিন্স হলো তোমার গতিটা হলো প্লাস হয়, যেটা মোট শক্তি তার প্লাস ভার্সন হলো গতিশক্তি, আর মাইনাসটারই ডাবল করে দিলে স্থিতিশক্তি চলে আসে। সো যেহেতু গতিশক্তি চাইছে, তার মানে ক হলো এখানকার উত্তর। এরপর যদি আসি হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষপথগুলোর ইলেকট্রনের পর্যায়কালের অনুপাত কত? আচ্ছা, পর্যায়কালের অনুপাত যখন চাবে তখন তোমাদের একটু কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ডিরেক্ট ফুল সূত্র মুখস্থ না রাখলেও এই মনে রাখতে হবে, এইটুকু অন্তত মনে রাখতে হবে যে পর্যায়কালের সাথে কিউবের সাথে সমানুপাতিক। তো কিউবের সাথে যদি সমানুপাতিক হয় তাহলে 1, যেহেতু 1, 2 আর 3, তাহলে 1 কিউব ইস টু 2 কিউব ইস টু 3 কিউব, তাহলে 1827। আচ্ছা, বর্ষিকার্য অনুসারে কক্ষপথে কৌণিক ভরবেগ কত? আমরা জানি mvr ইকুয়ালস টু nh/2 পাই বা l ইকুয়ালস টু nh/2 পাই। সো এটা গেল আমাদের। আলফা কণা বিক্ষেপণের পরীক্ষা করেন কে? রাদারফোর্ড হলো আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করছিল। থমসনের তো প্লাম-পুডিং মডেল হাবিজাবি এগুলো আছে। হাইড্রোজেনের পরমাণুর ভূমি স্তরের শক্তি কত? ভূমি স্তরের শক্তি আমাদের মনে রাখতেই হবে। মনে রাখলে যেকোনো ম্যাথ করা সহজ, বিশেষ করে মেডিকেল আর ভার্সিটি যেখানে ক্যালকুলেটর নাই, সেখানে তুমি জঘন্য একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে তুমি করতে পারবা না। তোমাকে ওই যে ই নট ইনটু এন জেড স্কয়ার বাই এন স্কয়ার, বা রেডিয়াসের ক্ষেত্রেও সেম আর নট বা বোর ব্যাসার্ধর মান মনে রাখলে তখন তুমি হলো এন বাই জেড, মানে এইগুলো দিয়ে তুমি করতে পারবে, এন স্কয়ার বাই জেড এটা দিয়ে করতে পারবা। সো তাহলে এইখানে আমাদের যেহেতু ইয়েটা মনে রাখতে হবে, সেটা হলো -13.6। তো এখন -13.6 তো তিনটা আছে, লাস্টে তো 13.6, তাহলে কি হবে? ইভি, আমাদের এককটা খেয়াল রাখতে হবে, 13.6 এর সাথে ইভি। যদি জুল হতো, জুলের ক্ষেত্রে -2.18, মানে একক চেঞ্জ করলে তো মান
চেঞ্জ হবেই। সো -13.6 টা হলো ইভি এর জন্য সত্য। ইভি থেকে তো তুমি খুব সহজেই 1.6 × 10⁻19 গুণ করে দিলে জুলে চলে আসবে, তাই না? এটা তো আমরা জানি। যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়, বিটা কণা যখন নির্গত হয় তখন কাহিনী হয় কি জানো? বিটা কণা নির্গত হওয়ার সময় একটা নিউট্রন ভেঙে প্রোটন আর ইলেকট্রন তৈরি হয়। সো এই ইলেকট্রনটাই বিটা কণা আকারে বের হয়ে যায়। সো তার মানে তুমি বলো তো যদি কোথাও থেকে একটা বিটা কণা বের হয় তখন সেখানকার আসলে নতুন একটা প্রোটন তৈরি হয়। নতুন একটা প্রোটন তৈরি হয় মানে কি? তার পারমাণবিক সংখ্যা ১ বেড়ে যায়। এখন তুমি বলতে পারো যে ভাই নিউট্রন তো ভেঙে গেল। নিউট্রন যদি ভেঙে যেয়ে থাকে তাহলে ভর সংখ্যা কি কমে যাওয়ার কথা না? একটু এবার দেখি তোমার প্রশ্নের উত্তরটা আমি ক্লিয়ার করে দেই। সামনে যে এগুলো এখন ডিটেইলস এ বলতেছি কারণ সামনে শেষের দিকে যে সেম প্রশ্ন আবার রিপিট আছে সেগুলো খুব সহজে দ্রুত আমি স্কিপ করে চলে যাব। দেখো মনে করো এক জায়গায় নিউট্রন আছে হলো তোমার ৫ টা প্রোটন আছে ৫ টা। তাহলে টোটাল হলো তার ভর কত? তার ভর হলো ১০। ঠিক আছে? তার ভর হলো এই যে ১০। এখন কথা হলো এইটার একটা নিউট্রন ভেঙে গেল। ভেঙে যে ৪ টা হয়ে গেল, হয়ে একটা প্রোটন তৈরি করল। তাহলে তার প্রোটন কয়টা হয়ে গেল? প্রোটন ৬ টা হয়ে গেল। তো দেখো তো তার ভর ভাঙার পরে ভর কিন্তু সেমই আছে। ভর ১০ ছিল আগে, এখনো ভর ১০ ই আছে। কিন্তু পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা হুট করে ১ বেড়ে গেছে। সো এই হলো এখানকার কাহিনী। হাইড্রোজেন পরমাণুর ১ম উত্তেজিত, দ্বিতীয় উত্তেজিতের কক্ষপথের ব্যাসার্ধ কত? আমরা জানি যে কক্ষপথের হলো যদি মানে ব্যাসার্ধ বের করতে দেয় r0 ইনটু n স্কয়ার। সো আল্টিমেটলি প্রথমটার ক্ষেত্রে 1 স্কয়ার, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 স্কয়ার। তার মানে অনুপাত করলে কি হবে? 1:4 হবে। জাস্ট খালি চোখে এটা দেখে ফেলা যাচ্ছে 1:4 হবে। আচ্ছা ২ টা শক্তি দেওয়া আছে, শক্তি স্তর দেওয়া আছে যেখানে বিকীর্ণ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে বিকীর্ণ শক্তির তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তো আমরা এরকম ম্যাথ ইজিলি করে ফেলতে পারি যে E2 E1 আমরা জানি ইকুয়ালস টু hc বাই ল্যামডা। সো E2 বাই E1 ইকুয়ালস টু hc বাই ল্যামডা। সো এখন এরকম ভেরিয়েশন নেই, ল্যামডা এদিকে আছে। সো তাহলে যেহেতু আমি অপশনে ল্যামডা এরকম আছে তাহলে অপশনকে আমরা প্রাধান্য দিয়ে আমরা এরকম করলাম। সো এবার দেখি তো এটা কার সাথে মিলে? এইটা যদি তুমি দেখো এটা মিলতেছে হলো খালি লাস্টেরটার সাথে ঘয়ের সাথে। সো ঘ হলো এখানকার উত্তর। এরপর যাই বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? প্রথম ৩ টা কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধের সাথে আমি সম্পর্কটা বললামই যে n স্কয়ার সম্পর্ক মানে লাইক r0 ইনটু n স্কয়ার। সো তার মানে 149 ঠিক আছে? পর্যায়কাল বললে কিউব হতো। পর্যায়কাল বলে নাই, ব্যাসার্ধ বলছে। এরপর যদি দেখি ফোটনের স্পিন কত? ফোটনের স্পিন হলো 1 আমরা যারা জানি, জানি না তারা একটু পড়ে নিব। পরমাণুর মোট শক্তি সর্বদা কেমন? যদিও বইতে এটা ডিরেক্ট দেওয়া রয়েছে 0 তো যাই হোক এখন গেল পরমাণুর মোট শক্তি 0 দেওয়া। হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে শক্তি কত প্রয়োজন? আচ্ছা আমরা জানি ইলেকট্রনের যতটুকু শক্তি ওইটুকুই লাগবে ওকে মুক্ত করতে। 13.6 ইভি, এমইভি, টেমইভি এগুলো কোনটাই নাই। আচ্ছা তাহলে দেখো এগুলো কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় থেকে প্রথম শক্তি স্তরে আসলো কত তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করবে? সো এটা একটু বড় ম্যাথ, তাও ১ টা ২ টা তো ম্যাথ করতেই হবে। সো আমরা জানি ওই যে তরঙ্গ সংখ্যা এটা ইকুয়ালস টু কি বা এটা ইকুয়ালস টু রিডবার্গ ধ্রুবকের সাথে 1 বাই n1 স্কয়ার বাই n2 মাইনাস n2 স্কয়ার সামথিং এটা হলো বিয়োগ করা লাগে। সো এখন যদি করি রিডবার্গ ধ্রুবকের মান হলো 109,678 সেন্টিমিটার ইনভার্স ঠিক আছে? এর সাথে হলো আমরা করতেছি কি আমরা হলো প্রথমে ছোট সংখ্যাটা রাখবো আর পরে বড় সংখ্যাটা রাখবো। সো এখানে প্রথম আর দ্বিতীয় সো 1 আর 2 হলো সংখ্যা ২ টা। সো তার মানে এইখানে আসতেছে কত? এখানে আসতেছে 109,678 আচ্ছা। আর এটার কিন্তু একক হলো সেন্টিমিটার ইনভার্সে। যেহেতু আমার সবগুলো অপশন হয় অ্যাংস্ট্রম বা নিউটন মিটারে তখন কিন্তু আমার পরে সেন্টিমিটার থেকে আবার হলো ন্যানোমিটার বা অ্যাংস্ট্রমে নিতে হবে। সো তাহলে এইটুকু যদি বিয়োগ করি আমি যেহেতু করতে পারি সো আমি হলো মাথার মধ্যে কয়েকটা স্টেপ স্কিপ করলাম। করে আমি এটা বলতে পারি যে এখানে হলো 3/4 আছে। সো 3/4 এত সেন্টিমিটার ইনভার্স। সো আমি যদি একটু কাটাকাটি করে ফেলতে চাই, এটা তো ইজিলি কাটাকাটি করা যায়। ৪ দিয়ে আমি করেই ফেলি, একটু রাফ কাছাকাছি করেই ফেলি। সো ৪ দিয়ে এটা কাটলে তোমার কত চলে আসে? ৪ দুগুণে ৮, ২ থাকে ৪ ৭ টা ২৮, ১ থাকে ৪ ৪ ১৬ সো ২৭৪ তারপরে ৭ এর মধ্যে যাই একবার, তারপরে হলো তোমার ৩ থাকে ৩৮, ৪ ৯ ৩৬ সো লাইক এরকম হবে। আর এর সাথে আবার ৩ গুণ করে দিলে কি হচ্ছে? এর সাথে আবার ৩ গুণ করে দিলে তোমার হয়ে যাচ্ছে আ কত হচ্ছে? ৩ ৯ ২৭ এর ৭ হাতে ২ ৩ একে ৩ আর ২ এ ৫ আচ্ছা ৩ ৪ ১২ ২ হাতে ১ ৩ ৭ ২১ আর ১ ২২ এর ২ হাতে ২ ৩ দুগুণে ৬ আর ২ ৮ তাহলে এত সেন্টিমিটার ইনভার্স হচ্ছে। আচ্ছা তাহলে এত সেন্টিমিটার ইনভার্স যদি হয় তাহলে এটাকে আবার ল্যামডাতে নিতে হবে মানে উল্টায় দিতে হবে। এখন তাহলে 1 এটার বের করতে হবে। 1/82257 এটার ভ্যালু বের করতে হবে। তাহলে তোমার সেন্টিমিটারে আসবে। সেন্টিমিটার তো আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো হয় ন্যানোমিটার নাইলে অ্যাংস্ট্রমে বের করা। তো তাহলে আমাদের সেখান থেকে পরবর্তীতে নিয়ে যাব। ঠিক আছে? সো তার মানে এইটা যদি তুমি করো তাহলে দেখবা যে তোমার রেজাল্ট মোটামুটি এখন তুমি ভাগ কেমনে করবা? ভাগ হলো তোমার তো ১ দেওয়া আছে। এদিকে হলো তোমার
আ ও আচ্ছা, এখন তুমি যেহেতু আচ্ছা, এই জায়গায় যেহেতু আমি দেখতেছি যে ভাগ ঝামেলার হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমি হলো ডিরেক্ট ন্যানোমিটার বা অ্যাংস্ট্রোম এ নিয়ে যাই। অ্যাংস্ট্রোম এ নিতে চাইলে সেন্টিমিটার মানে কত? সেন্টিমিটার মানে হলো তোমার আচ্ছা, সেন্টিমিটার থেকে আগে মিটারে নিয়ে যাই। এর সাথে 10^-2 গুণ করে দিলেই সেটা কততে চলে আসলো? মিটারে চলে আসলো। আচ্ছা ভাই, আমার তো মিটার দরকার নাই। আমার দরকার অ্যাংস্ট্রোম বা ন্যানোমিটার। তো যেহেতু ৩ টা আছে অ্যাংস্ট্রোম এ, সো অ্যাংস্ট্রোম যদি বের করি সম্ভাবনা বেশি, ৭৫% সম্ভাবনা যে মিলে যাবে। একটা যেহেতু আছে ন্যানোমিটার, ব্যাটে বলে মিললে মিলল, না মিললে না মিলল। আর অ্যাংস্ট্রম যেয়ে যদি না মিলে তার মানে উত্তর তো বাকি একটাই হবে। সো বুদ্ধিমানের কাজ হলো যেটা অপশনে বেশি আছে যে এককটা সেটা দিয়ে করা। সো আমি অ্যাংস্ট্রম দিয়ে করব। সো এটা যদি মিটার হয় অ্যাংস্ট্রম মানে কত? 10 টু দি পাওয়ার 10। সো তার মানে 10 টু দি পাওয়ার 10 এত অ্যাংস্ট্রম। সো তাহলে এইবার এটা হিসাব করব। কেন আমি এরকম করলাম জানো? এরকম করলাম কারণ তাহলে আমার এখন একটু ভাগ করা সুবিধা হবে। ঠিক আছে? ভাগ করা একটু সুবিধা হবে কি করে? দেখো উপরে তাহলে কি আছে? উপরে আছে 10 টু দি পাওয়ার 8, নিচে আছে কত? উপরে আছে 10 টু দি পাওয়ার 8, নিচে আছে 82257। ঠিক আছে? 82257। সো এখন কথা হলো যে 82257 যদি হয়, উপরের তাহলে তোমার আমি আ কি বলে? আ 82257 তো এটা কিসের কাছাকাছি? মানে এগুলো আসলে ক্যালকুলেটর দিয়ে ছাড়া করা টাফ, বাট হলো প্র্যাকটিস করতে, করতে খুবই কাছাকাছি ক্লোজ আসা পসিবল। ঠিক আছে? খুবই ক্লোজ আসা পসিবল। সো আমি উপরেরটুকু ধরে নিলাম কি? আমি উপরেরটুকু ধরে নিলাম, ধরো যে কয়টা শূন্য আছে? ৫ টা শূন্য। তাহলে ১, ২, ৩, ৪, ৫। ৫ টা শূন্য দিলাম, 10 টু দি পাওয়ার 3 দিলাম। ওকে, ভালো কথা। আর এখানে কি করলাম? 82257, মানে জাস্ট আমি এই ভাগটা আরকি করার জন্য একটু সেটআপ করে নিচ্ছি। ঠিক আছে? 82257। আচ্ছা। সো আর এখানে কত আছে? এখানে হলো তোমার সামথিং, 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 সামথিং আছে। আচ্ছা, ঠিক আছে। সো একবার যাবে, ১ম এ একবার গেল। একবার যদি যাই তাহলে কতটুকু অবশিষ্ট থাকে চলো দেখি। একবার গেলে ১০ এর থেকে ৭ বাদলে ৩ থাকে, ৪ থাকে, আ ৭ থাকে, ৭ থাকে, ১ থাকে। আচ্ছা। সো এর মধ্যে তো যাওয়া সম্ভব না। তাহলে একটা দশমিক দিয়ে শূন্য আনলাম। শূন্যর ভিতরে কয়বার যাই? দেখো তো, এটা হলো ৮ আর এটা হলো ১৭। তাহলে ৮ দুগুনি ১৬, ২ বার যাওয়া সম্ভব। সো ২ বার যদি যাই তাহলে ৭ দুগুনি ১৪, ৪ হাতে ১, আ ৫ দুগুনি ১০ আর ১ এ ১১, ১ হাতে ১, ৮ ২ দুগুনি ৪, ৫, ২ দুগুনি ৪, ৮ দুগুনি ১৬। সো মানে অলমোস্ট কাছাকাছি। সো তার মানে আমরা কি করলাম কি দেখো তো, আমাদের তাহলে এইটুকু অংশের রেজাল্ট আসলো কত? 1.2। সো 1.2 এর সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করতে হবে। 1.2 এর সাথে 10 টু দি পাওয়ার 3 গুণ করলে হয় ১২০০। সো ১২০০ অ্যাংস্ট্রোম। দেখো তো ১২০০ অ্যাংস্ট্রোম কি অপশনে আছে কিনা? দেখছো ১২০০ অ্যাংস্ট্রোম উত্তর। সো যদিও কঠিন একটা ম্যাথ ছিল, ক্যালকুলেটর ছাড়া দেখে মনে হচ্ছিল পসিবল না। যদি চলে আসে সেটার জন্য শিখায় রাখলাম। এই ক্লাসে না শিখলে কখন তুমি শিখবা বলো? তাই না? অ্যাডমিশন পার হয়ে যাবে তারপর তুমি শিখবা। সেটা তো আর না। সো এখন ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি হয়? নিচের থেকে উপরে গেলে শক্তি শোষণ করে যায়। ঠিক আছে? উপর থেকে নিচে আসলে শক্তি বিচ্ছুরণ করে। ভূমি অবস্থায় এত হলে উহার দ্বিতীয় কক্ষপথে শক্তি কত? আচ্ছা, আমরা জানি যে E ইকুয়ালস টু E নট, তারপরে হলো ইনটু জেড স্কয়ার বাই এন স্কয়ার। সো জেড যেহেতু চেঞ্জ হচ্ছে না, হাইড্রোজেন পরমাণুর তো একই, এটা তো আর কোনো প্যারা নাই। ঠিক আছে? আর বলছে কি যে দ্বিতীয় কক্ষপথ, তার মানে এখন হয়ে গেছে কত? 2 স্কয়ার হয়ে গেছে দ্বিতীয় কক্ষপথ। সো এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো 13.6, আর এটা হলো কত? 1/4। সো 13.6 1/4 দিয়ে ভাগ করলে কত হয় দেখো? ৩ ৪ 12, হাতে থাকে ১, 3.4 আসে। ঠিক আছে? মানে ভাগ করতে, করতে এগুলো দ্রুত হয়ে যাবে। 3.4 ইভি মাইনাস 3.4 ইভি। ওকে? রাদারফোর্ড পরীক্ষায় ব্যবহৃত স্বর্ণপাতের পুরুত্ব কত? এগুলো তো মুখস্থ টাইপের ইনফরমেশন। ফিজিক্সে এটা দেওয়া আছে এত। ফিজিক্সের ক্ষেত্রে এরকম অপশন দেখলে 6 দিবা। আর যদি দেখো কেমিস্ট্রির মতন অপশন দেওয়া আছে, ৪ দেওয়া আছে কেমিস্ট্রিতে। সো কেমিস্ট্রির মতন হলে কেমিস্ট্রিটাও মনে রাখবা। অপশনে যেটা পাবা আগে সেটাই দিয়ে দিবা। ওকে? রাদারফোর্ডের মডেল অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? রাদারফোর্ডের পুরাটা যদি পড়ে দেখো, রাদারফোর্ডের কথায় ও আ এমন একটা কথা বলতেছিল যে যেটার কারণে মনে হচ্ছিল যে ওই যে পরমাণু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যে ইলেকট্রন ঘুরতে, ঘুরতে নিউক্লিয়াসের মধ্যে যে পড়বে। তার মানে রাদারফোর্ডের একটা সীমাবদ্ধতা ছিল। ও পরমাণুর স্থায়িত্ব নিয়ে কথা বলে নাই। সো এই যে বলছে যে বাধাগ্রস্ত হবে না, এইটা তো আসলে ওর কথা না। ঠিক আছে? সো বাকিগুলো ওরই কথা। বাকিগুলো সবই সঠিক। এইটা হলো মানে ওর কথা না। ওকে। সো এখন যদি আসি যে এখন কথা হলো যে ইলেকট্রন যখন আ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন ইলেকট্রন কর্তৃক বিকিরিত শক্তি কি হবে? আচ্ছা, আমরা জানি যে ওই যে শক্তির বিকিরণ তো ভাই ২ টা মানে জিনিসের বিয়োগ করলেই তো হয়ে যায়। ২ টা শক্তি তুমি বিয়োগ করবা তাহলেই হলো বিকিরিত শক্তির পরিমাণ পেয়ে যাবা। এত নিউক্লিয়াসের ইলেকট্রনের সংখ্যা কত? মেডিকেলে আসা প্রশ্ন। দেখো খুবই ট্রিকি জিনিস। নিউক্লিয়াসের ভিতর তুমি এখন বিয়োগ-টিয়োগ করা শুরু করে দিছো যে, বা বিয়োগ না করলে ভাবতেছো যে আরে ভাই ৯২ টা প্রোটন আছে, ৯২ টা ইলেকট্রন আছে। বাট দেখো নিউক্লিয়াসের ভিতরে কোনো ইলেকট্রন থাকে না। ঠিক আছে? যেই পরমাণুই হোক নিউক্লিয়াসের ভিতরে কোনো ইলেকট্রন নাই। হাইড্রোজেন পরমাণুর ১ম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি এত, তৃতীয় বোর কক্ষে কত? তোমরা অলরেডি এটা করে ফেলছো যে কি ভাই ই নট, সরি, ই নট
ইনটু 1/n স্কয়ার। যেহেতু হাইড্রোজেন সো আমি আর উপরে z স্কয়ার লিখে ঝামেলাটা নিলাম না। তাহলে এখানে হলো -13.6 আর যেহেতু তৃতীয় কক্ষপথ তার মানে 1/3 স্কয়ার মানে 1/9। সো 9 দিয়ে ভাগ করলে কত হয়? 9 দিয়ে ভাগ করলে হয় 9 একে 9 5 9 45 6 9 54 আ ৫ 1.5 এর মতন মনে হয়। হ্যাঁ, 1.5 ইভি এর মতন আসে। সো এই যে দেখো 1.5 ইভি আছে অপশনে। সো 1.5 ইভি। ঠিক আছে? এইটা হবে উত্তর। আচ্ছা, ভর সংখ্যা বলতে কি বোঝায়? ভর সংখ্যা মানে হলো প্রোটন, নিউট্রন বোথ বোঝাইতেছে। সো ভর সংখ্যা ২ টাই। আচ্ছা, জার্মেনিয়ামের নিউক্লিয়াসে এত, তো এর ইলেকট্রনের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা বের করতে হয় কি করে? আমাদের এই যে A উপরেরটা তো হলো A, নিচেরটা হলো Z। সো মানে উপরেরটা হলো ভর সংখ্যা, নিচেরটা হলো প্রোটন সংখ্যা। সো A মাইনাস Z, ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে ৭৩ মাইনাস ৩২ কত হয়? ৭৩ মাইনাস ৩২, ৩ থেকে ২ বাদলে ১, ৭ থেকে ৫ ৪১। তাহলে ৪১ হলো এখানকার উত্তর। ঠিক আছে? ৪১ হলো এখানকার উত্তর। সো দেখো তাহলে এগুলো ছোটখাটো বিয়োগ কিন্তু হাতেই করতেছি। হাইড্রোজেনের n তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ কোনটা? ১০০ বার বলছি যে হলো Rn = n স্কয়ার, তাই না? যে Z সরি হলো n স্কয়ার বাই Z। আচ্ছা, এটা বেশিরবার বলি না, আমি শক্তিরটা অনেকবার বলছি। আচ্ছা, এটাও তাহলে একটু মনে রাখবা। শক্তি, ব্যাসার্ধ, বেগ এগুলো একটু মনে রাখবে। n স্কয়ার ইনটু বোর ব্যাসার্ধ 0.53 অথবা 5292। ঠিক আছে? যদি স্পেসিফিক ওয়েতে বলতে চাও। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন কক্ষীয় ভরবেগ কত? আচ্ছা, সর্বনিম্ন কক্ষীয় ভরবেগ, আমরা কক্ষীয় ভরবেগের ব্যাপারে কতটুকু জানি? আমরা কক্ষীয় ভরবেগের ব্যাপারে জানি যে mvr বা L = nh/2π। সো তুমি বলো তো h আর 2π তো হলো একটা ধ্রুবক। সো এখানে n খালি চেঞ্জ করা সম্ভব এবং n এর সর্বনিম্ন মান 1 হওয়া সম্ভব। n তো আর কখনো 0 হওয়া সম্ভব না। তো তার মানে এইটা সর্বনিম্ন মান h/2π হওয়া সম্ভব। এর থেকে সর্বনিম্ন আর কখনোই পসিবল না। আচ্ছা, এবার যদি আসি যে বোর তত্ত্ব অনুসারে লিথিয়াম প্লাস প্লাস আয়নের Z হলো 3, ভূমি স্তর থেকে একটা ইলেকট্রনকে বের করতে ন্যূনতম শক্তি কত? ভাই শক্তির হিসাব বলছে মানেই আমাদের হলো কোন পরমাণুর শক্তির হিসাব বলছে বলেই আমাদের হলো তখন এই ডিরেক্ট এই সূত্রে চলে যেতে হবে। সো এই সূত্রে যখন যাচ্ছি এখন কিন্তু অবশ্যই Z লিখতে হবে। Z1 ধরলে কিন্তু হবে না। কারণ দেখো এখানে তোমার লিথিয়াম পরমাণু। সো হাইড্রোজেন হলে Z1 ধরতাম। সো লিথিয়াম মানে কত? লিথিয়াম হলো 3। তাহলে 3 স্কয়ার। আর যেহেতু ভূমি স্তর থেকে ইলেকট্রনকে বের করা হচ্ছে তার মানে এটা হলো 1 স্কয়ার। ভূমি মানে আ 1, তাই না? প্রথম। সো তার মানে আল্টিমেটলি -13.6 এর সাথে 9 গুণ করতে হচ্ছে। সো এটা যদি গুণ করি ৬ ৯ ৫৪ ৪ হাতে হলো ৫। যখন গুণ করব তখন দশমিক কনসিডার করব না। আশা করি গুণের সিস্টেম আমরা জানি। ৬ ৯ ৫৪ ৪ হাতে ৫, ৩ ৯ ২৭ আর ৫ এ ৩২ এর ২ হাতে ৩, আ ৯ একে ৯ আর ৩ এ হলো ১২, তাই না? আর দশমিক তারপর এরপরে যে দশমিকের হিসাব করবে এক ঘর আগে দশমিক হবে। সো আর সামনে মাইনাস আছে তার মানে ১২২.৪ ইভি। সো তার মানে ১২২.৪ ইভি হলো উত্তর। আচ্ছা, এবার যদি আসি বর্ষিকার অনুযায়ী ইলেকট্রনের কোয়ান্টাইত রাশি কি? আচ্ছা, বোরের ক্ষেত্রে একটাই সূত্র আছে, তুমি যদি কনফিউজড হয়ে যাও, বোরের ক্ষেত্রে আমরা বাইর করি কৌণিক ভরবেগের সূত্রটাই আমরা বাইর করি। সো এখানে জাস্ট ওইটাই জিজ্ঞেস করছে, বেশি কমপ্লেক্স করার দরকার নাই। নিউক্লিয়াসের ঘনত্বের আনুমানিক মান কত? এটা ডিরেক্ট বইতে দেওয়া আছে। এগুলো আসলে সায়েন্টিস্টরা আনুমানিক এটা বের করছে যে বেশিরভাগ নিউক্লিয়াসের ঘনত্ব এর আশেপাশে হয়। ক হলো উত্তর। আচ্ছা, একটা নিউক্লিয়াসের ভর সংখ্যা কেমন হবে? ভর সংখ্যা দেখো খালি একটা কেসই আছে যেখানে ভর সংখ্যা আর হলো পারমাণবিক সংখ্যা সমান। সো তার মানে ভর সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যার সমান হতে পারে। এর পরবর্তী যত কেস আছে সব ক্ষেত্রে কি ভর সংখ্যা সবসময় বেশি হয়। যেরকম তুমি হিলিয়াম ধরো ৪ ২, ভর সংখ্যা ৪, পারমাণবিক সংখ্যা ২। এরপরে যত কিছু ধরো ভর সংখ্যা সবসময় বেশি। বাট একটা কেস আছে যেখানে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সেম। তার মানে কখনো এর পারমাণবিক সংখ্যা সমান হতেও পারে, আবার কখনো বেশি হয়। সো মানে বাকি অপশনগুলো পড়ে যদি দেখো, বাকি অপশনগুলো সর্বদা আসলে সর্বদা তো হচ্ছে না, একটা তো এক্সেপশনাল কেস আছে। সো সর্বদা আসলে কোনটাই হচ্ছে না। এখানে সবথেকে সেফ অপশন হলো ঘ দেওয়া। ওকে? এরপর যদি আসি নিচের কোনটি নিউক্লিয়াসের বিক্রিয়া এক্স হচ্ছে কি হবে? আচ্ছা, দেখো এরকম যখন নিউক্লিয়ার বিক্রিয়া দিবে তখন আমাদের ২ টা জিনিস আলাদা করে হিসাব করতে হবে। এই প্রোটন সংখ্যা আলাদা করে যোগ করে দেখবা যে এই দিকেরটা ঠিকঠাক আছে কিনা, আর এদিকে উপরে নিউক্লিয়াসের সংখ্যা আলাদা করে যোগ করে দেখবা যে ঠিকঠাক আছে কিনা। দেখো তার মানে এইদিকে আছে কত? নিউক্লিয়াস আছে তোমার সরি ভর সংখ্যা আছে ৯ আর ৪ ১৩, আর এইদিকে আছে ১২। তাহলে এই জায়গায় কত হবে? এই x এর ভ্যালু কত হলে, x এর ভর কত হতে হবে? ১ হলে তো হিসাব মিলে যাচ্ছে সমীকরণ। আচ্ছা, সমীকরণ মিলল। ভাই নিচের সমীকরণটা মিলাই, প্রোটন সংখ্যার সমীকরণ মিলাই। ৪ আর ২ কত হয়? ৬। আচ্ছা, ৬ তো এখানেই আছে। তাইলে তো এর কত হবে? x এর ক্ষেত্রে ভর কত হবে? 0 হবে। সো তাহলে 1 0 1
0 এটা খালি নিউট্রনের ক্ষেত্রেই সম্ভব। তার মানে এখানে x বলতে নিউট্রনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আসি ইলেকট্রনের কক্ষপথে আবর্তনকালে শক্তির কি হয়? যখন ওটা একই কক্ষপথে ঘুরতে থাকে, উপরের শক্তিতেও যাচ্ছে না, নিম্ন শক্তি স্তরেও যাচ্ছে না, তখন কোনটিই ঘটে না। ঠিক আছে? সো নাইলে উপরে গেলে তো শোষণ ঘটতো, নিচে আসলে বিকিরণ ঘটতো। এত ব্যাসার্ধের একটা পরমাণু নিউক্লিয়াসের পৃষ্ঠে তড়িৎ বিভবের মান কত? আচ্ছা, তড়িৎ বিভব যখন জিজ্ঞেস করছে v, তো v ইকুয়ালস টু কি হবে? v ইকুয়ালস টু আমরা জানি যে ওই যে k বা c যেটাই বলো 9 × 10⁹ ইনটু হলো তোমার কি কিউ আর তারপরে হলো আর, তাই না? এটা আসে, তাই না? সবসময় তো এরকমই আসে। সো এখন তুমি যদি বলো যে ভাই কিউ চার্জ তো দেওয়া নাই। আচ্ছা, চার্জ দেওয়া নাই কিন্তু দেখো জেড দেওয়া আছে। জেড মানে প্রোটন সংখ্যা। সো প্রোটন সংখ্যা যদি দেওয়া থাকে ওই সংখ্যার সাথে প্রত্যেকটা প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻19। সো এটা গুণ করে দিলেই তো চার্জ তুমি পেয়ে যাচ্ছ। আর কত বলছে? আর হলো বলছে 9 × 10⁻13। আচ্ছা, 9 × 10⁻13। আর কে এর ভ্যালু কত বললাম মাত্র? কে এর ভ্যালু হলো 9 × 10⁹ সো দেখো তো এবার এই জিনিসগুলোই কাটাকাটি করলে কাজ হয়ে যাচ্ছে না? সো এখানে যদি আসি আমরা, দেখো 9 9 কাটাকাটি চলে যায়। 10 এর পাওয়ার গুলো আমি সবসময় বলি যেরকম গুণের ক্ষেত্রে 10 এর পাওয়ার গুলো সবসময় আলাদা করে নিবা, তাহলেই তুমি জিতে গেছো। ঠিক আছে? 10 এর পাওয়ার আলাদা করে গেলেই তুমি জিতে গেছো। তাহলে 10⁹ তো উপরেই আছে 19 ও উপরে আছে। 19 তাহলে সাইন চেঞ্জ হবে না, বাট হলো 13 নিচে আছে, তার মানে 13 উল্টায় গেলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, সো গেল। তার মানে 10 এর পাওয়ার দেখো আমরা আলাদা করে ফেলছি। দেখো তাহলে এখন কিন্তু খালি এইটুকু বাকি। দেখো 10 এর পাওয়ার যে আলাদা করতে পারবে তার কাছে বাকি সব ম্যাথ পুরাটাই সহজ হয়ে যাবে। 50 × 1.6, 50 × 1.6 মানে আসলে 5 × 16 মানে 10 যদি এদিকে গুণ করে দিই, সো 5 16 কত? 5 16 80। দেখছো? তুমি জাস্ট একটা ছোট্ট ট্রিক কাজে লাগাইছো। 50 × 1.6 একটু কঠিন। মুখে, মুখে করা পসিবল না, লিখতে হয়। বাট তুমি একটা ছোট্ট কাজ করছো, একটু বুদ্ধি খাটাইছো, একটা এক্সপেরিয়েন্স থেকে আসে, তখন তুমি ইজিলি কিন্তু 80 বানায় ফেলছো। 80 বানায় ফেলছো, এখন 10 এর পাওয়ারটা খালি হিসাব করা বাকি। সো বা 13 আর 9 কত? 13 আর 9 হলো 22, আর এদিকে হলো তুমি 19 বাদ দিচ্ছ। 22 থেকে যদি 19 বাদ দাও তাহলে তোমার হয়ে যায় কত? 10 টু দি পাওয়ার হলো 3 হয়ে যায়। সো এখন কথা হলো যে 80 × 10 টু দি পাওয়ার 3 এটা হলো 8 × 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে? এইরকম এইটা আসে উত্তর। তো দেখো অপশনে আসলে নাই। মোস্ট প্রবাবলি এটা প্রিন্টিং মিস্টেকই হইছে যতদূর মনে হয়। বইয়ের থেকে একটু চেক করে নিও। সো এটা হলো ঘ হবে এখানকার উত্তর। ঠিক আছে? প্রিন্টিং মিস্টেক যদি হয়ে থাকে তো আমাদের তো কাছাকাছিটাই নিতে হবে। তো এটার সবথেকে কাছাকাছি হলো এইটা 8 × 10 টু দি পাওয়ার 4 এর থেকে এটা হয়ে গেছে। ঠিক আছে? সো গেল। কিভাবে ম্যাথ করতে হবে সেটা বুঝলেই হলো। কোন উক্তিটি সঠিক? ঠিক আছে? এইখানে উক্তি সঠিক হলো যে প্রোটন নিউট্রনের ভর হুবহু এক না, হুবহু এক না, কাছাকাছি, বাট তাই বলে হুবহু এক বলাটা ভুল হবে, ডাহা মিথ্যা কথা। আলফা কণা একক আয়নিত না, দ্বি-আয়নিত। ঠিক আছে? He2+। আচ্ছা, তারপরে গামা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রনের স্রোত না ইলেকট্রনের স্রোত। তাহলে বিটা রশ্মি আর ক্যাথোড রশ্মি একই, কারণ ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রন রশ্মি। ওকে? তাহলে দুটি তোমার সরি, গামা কণা হলো ইলেকট্রনের স্রোত না, সরি। গামা কণা হলো বা ফোটনের স্রোত, সরি। ভুলে বিটা কণার কথা ভেবে ফেলছি। আচ্ছা। দুটি নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত 1:3 হলে তাদের নিউক্লিয়াসের ঘনত্বের নিউক্লিয় ঘনত্বের অনুপাত কত হবে? আচ্ছা দেখো, ঘনত্বের সূত্র তো আমরা জানি যে রো ইকুয়ালস টু m/v। সো এখন কথা হলো যে ভাই v এটা তো একটা নিউক্লিয়াস, তাহলে গোলক আকৃতির, তাহলে 4/3 পাই আর কিউব, তাই না? 4/3 পাই আর কিউব। আচ্ছা, এখন তোমরা কি জানো যে হলো ভর সংখ্যার সাথে ওর r এর একটা সম্পর্ক আছে। ভর সংখ্যার সাথে r এর সম্পর্ক হলো r নট a ভর সংখ্যা 1/3। সো তার মানে দেখো তো, যদি হলো তোমার প্রথম, তার মানে আমরা যদি একটু ধরি যে দুইটা জিনিস নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, আর দুইটা নিউক্লিয়াস R1, তাহলে R1 এর কথা যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে ধরলাম যে যেহেতু অনুপাত 1, তার মানে A ধরলাম, A হলো 1/3। আচ্ছা, ভালো কথা। সো গেল। আর অন্যদিকে যদি আমরা R2 নিয়ে কথা বলি, R2 নিয়ে কথা বললে তখন সেই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু 3 গুণ, তার মানে 3A 1/3, 3A 1/3। এখন ভালো কথা। এবার যদি আমরা এদিকে আর প্রথমটার m কত? প্রথমটার m বইলা তো আর কিছু নাই। এখানে তো m হচ্ছে না। এখানে তো যেহেতু ভর ডিরেক্ট দেওয়াই আছে a ভর সংখ্যা। সো সেটা তো আমরা বুঝলাম যে একজনের ভর a আর একজনের ভর 3a। সো এখন তুমি দেখো রো 1 কি হয়? রো 1 কত? মানে 1 নাম্বার। 1 নাম্বারের ভর a এবং তার হলো কত? 4/3 পাই r কিউব। r কিউব মানে কত? r কিউব মানে ওই যে r নট a টু দি পাওয়ার 1/3 এর এটার কিউব। সো ভাই এটার কিউব, আচ্ছা ভালো কথা। তার মানে এটার কিউব যদি হয়, এটার কিউব মানে কি? এটার কিউব মানে যেই লাউ সেই কদুই। ঠিক আছে? তার মানে a কিউব ওই a 1/3 এর কিউব করলে a চলে আসে, a কাটাকাটি চলে যায়। তার মানে এটা হলো রেজাল্ট। আচ্ছা, রো 2 এর ক্ষেত্রে দেখো মজার জিনিস এখানেই দেখবা। রো 2 এর ক্ষেত্রে ভর কত? 3a, যেহেতু 3 গুণ 1:3। তাহলে 4/3 পাই r নট, ঠিক আছে? কই গেল r নট
3a, ঠিক আছে? 3 এর আবার উপরে আছে 1/3, পুরাটা আবার কি হইছে? পুরাটা আবার কিউব করছো। তো ভাই পুরাটা কিউব করলে কি? পুরাটা কিউব করলে যেই লাউ সেই কদু না? তো তার মানে হলো আল্টিমেটলি কি হয়ে যাচ্ছে? r কিউব চলে আসতেছে আর 3 এর যেহেতু উপরে ইয়ে ছিল, সো 3a হয়ে যাচ্ছে। 1/3 আর কিউব হলো কাটাকাটি চলে যাচ্ছে। সো আবার 3a চলে গেল। সো দেখো তো এই ২ টা ভ্যালু সমান হলো কিনা একটা জিনিস দেখছো? একটা মজার জিনিস লক্ষ্য করো যে ২ টা ভ্যালুই কিন্তু সমান চলে আসছে। রো 1 আর রো 2 এর ভ্যালু সমান চলে আসছে। তার মানে ভর সংখ্যা তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো। যদি হলো তোমরা ভালো মতন পড়ো তাহলে শর্টকাটটা মনে থাকবে, প্র্যাকটিস করলে শর্টকাট মনে থাকবে যে ভর সংখ্যা তোমার অনুপাত যাই হোক না কেন ঘনত্বের অনুপাত চেঞ্জ হয় না। ঠিক আছে? ঘনত্বের অনুপাত তাহলে ঘনত্ব সবসময় সেমই আসবে যেহেতু কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের সাপেক্ষে কতটুকু? আচ্ছা। সো আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রনের গতিবেগ হলো তোমার প্রথম কক্ষপথেরটা একটু তো মুখস্থ রাখতে হবে। বললাম যে প্রথমটার সবকিছু মুখস্থ রাখতে হবে। 10 টু দি পাওয়ার 6 আচ্ছা মিটার পার সেকেন্ড। আর আলোর গতিবেগ কত? এখন আলোর গতিবেগ হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার আচ্ছা মাইনাস কেন দিলাম সরি। আলোর গতিবেগ হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। সো এই দুইটা যদি আমরা ভাগ করি তাহলে 10 টু দি পাওয়ার এর পাওয়ার হলো আলাদা করে নিই। উপরে 10 টু দি পাওয়ার 2 থাকে 8 মাইনাস 6 2 থাকে আচ্ছা তো গেল। আর এইদিকে হলো তোমার 3/3/2.18 তো 3/2.18 আমরা 3 কে 2 দিয়ে ভাগ করলে জানি যে 1.5 এর মতন আসে। সো এখানে যেহেতু 18 একটু বেশি আছে 1.5 না 1.4 এর মতন আসবে বা 1.3 এর মতন আসবে। সো দেখো এইটা আসবে রেজাল্ট কাইন্ড অফ এরকম রেজাল্ট আসবে। সো আল্টিমেটলি বলতে পারো যে এরকম 140 এর মতন রেজাল্ট আসবে যে আচ্ছা অনুপাত এত। তার মানে কি আসলে আলোর সাপেক্ষে এটা হলো এই যে দেখো 140 এর কাছাকাছি আছে একটা 137। সো আমাদের তো পারফেক্ট দরকার নেই। আমাদের কাছাকাছি যেতে পারলেই তুমি প্র্যাকটিস করতেছো না তোমার পরীক্ষার হলে মনে পড়ে যাবে যে আরে 140 137 দিয়ে দিব আমরা। সো তার মানে কি কথা বুঝছো যে আলোর থেকে 137 গুণ কম ইলেকট্রনের প্রথম কক্ষপথের বেগ। আচ্ছা এখানে হলো বানান ভুল করছিল এইজন্য নিয়ে লেখছে যে প্রথম স্তরে হবে এটা ঠিক আছে স্তরে। সো তার মানে এখন কথা হলো যে কি পরমাণু ভূমি স্তর এবং প্রথম উত্তেজিত স্তরে অবস্থিত ইলেকট্রনের গতিবেগের অনুপাত কত? আচ্ছা গতিবেগের সম্পর্ক কি? গতিবেগের সম্পর্ক হলো v নট ইনটু n ঠিক আছে। সো তার মানে দেখো প্রথম কক্ষপথে কত? প্রথম কক্ষপথে n হলো 1, দ্বিতীয় কক্ষপথে n কত? দ্বিতীয় কক্ষপথে n হলো 2। সো তার মানে এদের অনুপাত কত? এদের অনুপাত হলো 2:1। সো ঠিক আছে। প্রথম কক্ষপথে হলো 2 মানে তারপর সরি v বাই n সরি 1 বাই n সরি v বাই n সরি। সো v বাই n v নট বাই n। সো তার মানে প্রথম কক্ষপথে কত হয়? v1 এর ক্ষেত্রে প্রথম কক্ষপথের ক্ষেত্রে হয় v বাই 1 আর দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে হয় v বাই 2। সো v নট বাই 2। সো আলটিমেটলি তাহলে কি 2:1 উপরেরটা বেশি ঠিক আছে প্রথম কক্ষপথে বেশি। সো তাহলে 2:1। আচ্ছা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের প্রথম উত্তেজিত অবস্থায় মোট শক্তি এত এই অবস্থায় ইলেকট্রনের স্থিতিশক্তি কত? একটু আগে হিসাব শিখাইছি যে মোট শক্তি যেটা তার ডাবল করলেই স্থিতিশক্তি চলে আসে মাইনাস সহ। সো -6.8 আর যদি এটা প্লাস করে দাও ডাবল না করে তাহলে তোমার নরমাল ঠিক আছে। হিলিয়াম প্লাস আর হাইড্রোজেন আয়নের প্রথম বর কক্ষের ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা এই যে এদের আমরা অনুপাত কিন্তু জানি ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা কি করি? ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা r0 ইনটু n স্কয়ার করি। সো তার মানে হাইড্রোজেনের প্রথম বর কক্ষপথ আর হিলিয়াম সরি n স্কয়ার বাই z তো আনতে হবে z এর হিসাবটা আনতে হবে। সো তাহলে এখন কথা হলো যে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে? হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা আসি হাইড্রোজেনের সরি হিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা আসি হিলিয়ামের ক্ষেত্রে প্রথমে বের করি হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে r0 ঠিক আছে হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে r0 ইনটু n স্কয়ার কত? প্রথম ব্যাসের প্রথম বোর কক্ষপথের ব্যাসের 1 স্কয়ার আর z হলো কত হিলিয়ামের z হলো 2। সো এইটা আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত? হাইড্রোজেনের ক্ষেত্রে হলো তোমার r0 ইনটু 1 স্কয়ার বাই 1 ঠিক আছে 1 স্কয়ার বাই 1। সো আলটিমেটলি তাহলে অনুপাত হবে কত? 2:1 যদিও 2:1 দুইটা দেওয়া আছে 1:2 হতো একটা। সো তার মানে এখন ব্যাসার্ধের অনুপাত কত হবে? ব্যাসার্ধের অনুপাত হবে 1:2। আসলে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা হলো 1:2 হতো। ঠিক আছে? এটা 1:2 হতো। একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা খেয়াল করি নাই কেন? নিচের কোন নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটনের সংখ্যা সমান? ভাই নিউট্রন প্রোটন বের করা তো একেবারে দুধভাত ব্যাপার। ভর সংখ্যা থেকে প্রোটন বের করে দিবা। হিলিয়ামের ক্ষেত্রে তাই না? 2, 2। আচ্ছা। আ এটা হলো সোডিয়াম হবে। সোডিয়াম পরমাণুতে হলো তোমার নিউক্লিয়ন আছে কত? নিউক্লিয়ন মানে কিন্তু নিউক্লিয়াস নিউট্রন না। অনেকে নিউক্লিয়ন দেখে নিউট্রন ভেবে উত্তর করে ফেলো। নিউক্লিয়ন মানে ভর সংখ্যা কত? ভাই দেওয়াই আছে ভর সংখ্যা 23। তার মানে নিউক্লিয়ন বলতে প্রোটন আর আ নিউট্রন ২ টার মিলায় বলতেছে। সিলিকনের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা জিজ্ঞেস করছে 14। সিলিকনের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে। প্রোটনের আধান কত? প্রোটনের আধান দেখো প্রথমটা কিন্তু ট্র্যাপ 10 টু দি পাওয়ার 19 দেওয়া 10 টু দি পাওয়ার -19 না। তারপরেরটাও ট্র্যাপ তারপরেরটা হলো ভর
ভর দেওয়া, মানে যদিও -27 সরি হ্যাঁ, তারপর একটা ভর দেওয়া। দেখছো? যদিও কুলম্ব দেওয়া বাট ওকে ভর কিন্তু দেখে আমরা কনফিউজড হয়ে যেতে পারি। সো যাই হোক গ হলো আসল উত্তর। দেখছো? 1.6 আর ইয়েটা। আচ্ছা এবার আসি যে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের সংকেত এত হলে প্রোটন সংখ্যা কত? ভাই দেয়াই রইছে প্রোটন সংখ্যা 13। ঠিক আছে? প্রোটন 13। নিউট্রন কি? নিউট্রন হলো স্থায়ী মূলকণিকা। এগুলো খুবই সহজ জিনিসপাতি। পজিট্রনের ভর, পজিট্রন হলো ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল। সো অ্যান্টিপার্টিকেল যে যার অ্যান্টিপার্টিকেল তার ভর সমান হয়, চার্জ ভিন্ন হয়। সো পজিট্রন আর ইলেকট্রনের মধ্যে সম্পর্ক কি? ভর সমান চার্জ ভিন্ন। সো তাহলে এখানে ভর সমান যেহেতু ইলেকট্রনের সাথে। নিউক্লিয়াসের ভর ত্রুটির সঠিক সমীকরণ কোনটি? একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি তাহলে চলো দেখি। দেখা যাবে যে প্রোটনের ভরের সাথে তো প্রোটন সংখ্যাই গুণ করবা। আ নিউট্রনের ভরের সাথে কি করবা? ভর সংখ্যা গুণ করবা? না, নিউট্রনের ভরের সাথে নিউট্রনের সংখ্যা গুণ করবা। a - z হলো নিউট্রনের সংখ্যা। তো এই ২ টা যোগ করার পরে তোমার অবশিষ্ট এই যে ভর ত্রুটি মানে তুমি যেইটুকু ভর খরচ হইছে সেটা বিয়োগ করবা তাহলেই তোমার ভর ত্রুটি বের হয়ে যাবে। বাকিগুলো দেখবা অনেক ফ্ল আছে। প্রোটনের সাথে নিউট্রন গুণ করছে, আর নিউট্রনের সাথে প্রোটন গুণ করছে। ভাই এ তো আগেই বাদ, এর হিসাবের বাইরে। নিউট্রনের সাথে প্রোটন গুণ করছে, আচ্ছা ভালো কথা। কিন্তু প্রোটনের সাথে প্রোটন গুণ করছে কিন্তু পুরা ভরের সাথে তোমার নিউট্রন গুণ করছে। পুরা ভরের সাথে তো আমি নিউট্রন গুণ করব না। আমি তো জাস্ট নিউট্রন সংখ্যার সাথে গুণ করব। আর ভাই এখানে তো পুরাটাই আরো মেসাকার অবস্থা করে ফেলছে। সো যাই হোক ক হবে এখানকার উত্তর। রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা থেকে কি জানা যায়? আলফা কণা পরীক্ষায় শুরুতেই যেটা বলছিল যে মাঝখানে নিউক্লিয়াস আছে। কোন মৌলিক পদার্থের নিউক্লিয়াসের সাধারণ সংকেত কোনটা? নিউক্লিয়াসের সাধারণ সংকেত উপরে পারমাণবিক ভর থাকে A আর নিচে হলো Z থাকে। ঠিক আছে? এইভাবে থাকে। আচ্ছা। সো গেল তেজস্ক্রিয় পদার্থগুলো ওদের ক্ষয়ের নিচের কোনটি নিঃসরণ করতে পারে না? ইউজুয়ালি যতই ক্ষয় হয়ে যাক না কেন ওরা আলফা, বিটা, গামা সবই নিয়ন্ত্রণ মানে বের করতে পারে, নিউট্রনও বের করতে পারে বাট প্রোটন বের করতে পারে না। ঠিক আছে? ওরা কখনো প্রোটন বের করতে পারে না। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করছে? তেজস্ক্রিয়তা বেকেরেল আবিষ্কার করছে। এখন তুমি বলতে পারো যে ভাই কুরির নাম তো শুনছি। আসলে কুরি এটা নিয়ে গবেষণা করছে বাট আবিষ্কার করছিল বেকেরেল। প্রতি সেকেন্ডে ক্ষয়ের সংখ্যা দিয়ে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়। প্রতি সেকেন্ডে একটি ক্ষয়কে কি বলে? ১ সেকেন্ডে একটা ক্ষয়কে ১ বেকেরেল বলা হয়। ঠিক আছে? এসআই একক। বেকেরেল হলো এসআই একক। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে? বেকেরেল। দেখো তাহলে এগুলো সবই ঘুরায় ফিরে একই প্রশ্ন। তেজস্ক্রিয় মৌল নিঃসরণ করে কি? আচ্ছা যদিও এটা তোমাদের হলো আসল মানে আ মানে লজিক্যাল অ্যান্সার হলো গুগল ঘাটাঘাটি করে ChatGPT করে দেখলাম যে একই সাথে করে আলফা, বিটা, গামা করতে পারে। কিন্তু তোমাদের বইতে ইসাক স্যারের বইতে দেওয়া আছে আলফা এবং হলো গামা এবং বিটা এবং গামা। ঠিক আছে? আলফা এবং বিটাকে উনি একসাথে রাখতে চায় নাই। সো আই ডোন্ট নো ইসাক স্যারেরটাই আমরা উত্তর হিসেবে নিয়েছি এবং আমি তোমাকে বলেও দিলাম আরকি কাহিনী। ২০ সেন্টিমিটার পুরো স্টিল ভেদ করে যেতে পারে এত ভেদন ক্ষমতা খালি আছে গামার। ঠিক আছে? গামার ভেদন ক্ষমতা সবথেকে বেশি, আলফার সবথেকে কম। একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এতদিন ৫.৪ দিন পরে মৌলের কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? আচ্ছা এখন তুমি যদি দেখো যে ভাই ক্ষয়প্রাপ্ত প্রত্যেক হলো মানে অর্ধ দিনে মানে 1.8 দিনে তার হলো ক্ষয় হচ্ছে কতটুকু? হাফ। মানে ধরো যে হাফ হলো ক্ষয় হচ্ছে বা অবশিষ্ট আছে হাফ। আমরা ক্ষয় হচ্ছে কত পরে বের করি। ১ ছিল মনে করো যে 0 তম দিনে ছিল ১ এখন হয়ে গেছে হাফ। আচ্ছা সো গেল। এরপরে 1.8 এর ডাবল কত হয়? 1.8 এর ডাবল হলো 3.6 দিন। 3.6 দিনে কত হচ্ছে? 3.6 দিনে আর এখন হলো কত 1/4 অংশ বাকি আছে। মানে আরো অর্ধেক ক্ষয় হয়ে গেছে। বাকি হাফের ভিতরে হাফ ক্ষয় হয়ে গেছে মানে 1/4 বাকি আছে। এবার ৩ না মানে তৃতীয় 1.8 দিন যদি যাই তাহলে এখন ওর আরো অর্ধেক বাকি ক্ষয় হয়ে গিয়ে বাকি আছে 1/8 অংশ। 3 ইনটু 1 ইনটু 8 মানে এইভাবে ম্যানুয়ালি করা যায়। ক্যালকুলেটর ছাড়া তো এগুলোতে এইভাবে ম্যানুয়ালি করতে হবে। সো দেখো 3 ইনটু 1.8 মানে কত জানো? 3 ইনটু 1.8 মানে তোমার এগুলো এক্সপেরিয়েন্স এর সাথে আসবে। বারবারই বলতেছি প্র্যাকটিসের দিয়ে আসবে। এটা ম্যাজিক দিয়ে তুমি পারবা না। 5.4 তো তাহলে আল্টিমেটলি এই 5.4 তম দিনে ওর অবশিষ্ট আছে 1.8 অবশিষ্ট যদি 1.8 থাকে ওর ছিল শুরুতে ১ এখন অবশিষ্ট আছে 1.8 তার মানে ওর ক্ষয় পাইছে কত? ওর ক্ষয় পাইছে 7/8 অংশ। মানে 7/8 অংশ ক্ষয় পাইছে। যেহেতু ক্ষয় পাইছে দিছে গ কিন্তু ট্র্যাপ গয়ে পা দিও না। ঠিক আছে? গেল। বিক্রিয়ায় এক্স কণাটি কি? এক্স কণা কিভাবে হিসাব করব? এই যে ভাই একটু আগে যেটা দেখালাম উপরেরটা হিসাব করব আমরা 14 4 ইকুয়ালস টু কত হয়? 17 তো মানে এদিকে তো 18 আর এদিকে 17 তার মানে উপরে ১ হবে। আর নিচে নিউট্রন নাইট্রোজেন হলো ৭ লেখা নাই কিন্তু ওরা ধরে নিছে তুমি পারবা ২। তো ৭ আর ২ কত? ৯। তো অক্সিজেনের কত? অক্সিজেনের হলো এখন ৮। তো অক্সিজেনের যদি ৮ হয় তাহলে এখানে কি হবে? আরেকটা ১ আসতেছে। সো তাহলে আল্টিমেটলি দেখো তো এইখানে কি হবে? এটা হলো প্রোটন হবে। মানে আমরা জানি যে নিউট্রন কখন হয়? নিউট্রন হয় 1 0 হলে। আর প্রোটন কখন বলি? প্রোটন হলো 1 1 হলে। সো যেহেতু 1 1 হইছে, দেখো আগেরটাতে নিচেও 1 উপরে 1 সো এটা হলো প্রোটন হবে। চার্জ নিরপেক্ষ কোনটা? চার্জ নিরপেক্ষ হলো গামা। আলফারও পজিটিভ চার্জ, বিটার নেগেটিভ চার্জ। ক্যাথোডও তো বিটাই আসলে। সো ২ ঘন্টা পর কোন তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের অংশ অক্ষত থাকে 1/16 থাকে। তো উক্ত তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ু কত?
কত? তাহলে আমাদের একটা সহজ জিনিস হিসাব করতে হবে। সহজ জিনিস হিসাব করতে হবে যেহেতু মিনিটে আছে উত্তরগুলো, সো আমরা একটু হিসাব করি যে ১২০ মিনিট, ঠিক আছে? ১২০ মিনিট পরে ওর অক্ষত আছে কত? 1/16। তার মানে এর ঠিক অর্ধেক সময় আগে অর্থাৎ ৬০ মিনিট আগে, ঠিক আছে? সরি ৬০ মিনিট না। আ আচ্ছা 1/16 আছে। এখন কথা হলো যে আমাদের একটু অপশন টেস্টিং করতে হবে। অপশন দিয়ে যেতে হবে। সো আমরা চলো দেখি যে ১৫ মিনিটে যদি হলো ১৫ মিনিট যদি অর্ধেক হতো তাহলে তার কি হতো? ১৫ মিনিট ১ম ১৫ মিনিটে যাইত হাফ। তারপরে হলো ৩০ মিনিটের সমান যাইত কত? ৩০ মিনিটের সময় থাকতো হলো 1/4। তারপরে হলো ৪৫ মিনিটের সময় থাকতো কত? ৪৫ মিনিটের সময় থাকতো হলো 1/8। তারপরে হলো ৬০ মিনিটের সময় থাকতো কত? ৬০ মিনিটের সময় থাকতো 1/16। তার মানে দেখো তো আ ১৫ মিনিট আসলে উত্তর হলে হবে না। কারণ ১৫ মিনিটে হলো তোমার 60 থাকতেছে। কিন্তু এখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লু পেয়ে গেছি। ১৫ মিনিট না করে আমি যদি ৩০ মিনিট করতাম মনে হচ্ছে আমার মিলে যাবে। কারণ দেখো ৩০ মিনিটে হচ্ছে হাফ থাকতেছে বাকি। ৬০ মিনিটে আ থাকতেছে কত? 1/4 বাকি। ৯০ মিনিটে কত থাকতেছে? ৯০ মিনিটে থাকতেছে 1/8 বাকি। আর ১২০ মিনিটে কত থাকতেছে? ১২০ মিনিটে 1/16 বাকি থাকতেছে। মানে কাহিনী বুঝছো যে অপশন টেস্টিং করে আমরা যাচ্ছি। অপশন টেস্টিং করলে মোটামুটি আন্দাজ করে একটা অপশন টেস্ট করলেই বোঝা যায় যে আমার হলো কোনটা উত্তর হতে পারে। সো তারপরে সেটা করে দ্বিতীয় আরেকটা অপশন টেস্ট করে ফাইনাল প্রুফ পেয়ে গেলা। সো এগুলো ক্যালকুলেটর ছাড়া এমনিই করতে হবে। সো খ হলো এখানকার উত্তর, ৩০ মিনিট হলো এখানকার অর্ধাংশ। সো আলফা কণা কি? আলফা কণা যদিও দ্বিধনাত্মক H+ হিলিয়াম নিউক্লিয়াস, এটা আসলে ওই 2+ টা উঠে নাই। সো ক টা উত্তর আমরা নিছি। আলফা, বিটা আর গামার ভেদন ক্ষমতা কত? আলফা সবথেকে কম, তারপর গামা সবথেকে বেশি। সো ১ × ১০০:১০০০। সো এগুলো একটু দেখে নিবা। তেজস্ক্রিয় কণার নিউক্লিয়াস থেকে যে কণা নির্গত হয় আধানের পরিমাণ ২ একক, ভর ৪ একক। আধান ২ মানে 2+, ভর ৪ বুঝাই যাচ্ছে এটা হলো আলফা কণার কথা বলতেছি আমরা এখানে। শক্তিশালী নন আয়োনাইজিং রেডিয়েশন শক্তিশালী। দেখো শক্তিশালী কারা? যারা হলো যার তরঙ্গ দৈর্ঘ্য কম। কারণ আমরা জানি যে E এর সূত্র কি? hc/λ। সো তার মানে ল্যামডা যত কম ই তত বেশি হবে। তাই না? ল্যামডা যেহেতু ভাগ আকারে আছে। সো তার মানে এখানে সবথেকে বেশি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কম কার? অতিবেগুনি রশ্মি। ইউভি সবথেকে কম না সিরিয়ালে যদি আমরা হিসাব করি। সো তাহলে ইউভি এখানে সবথেকে শক্তিশালী। তেজস্ক্রিয় বিকিরণের পরে এত মৌলটি তৈরি করে এখানে বিকিরণের ধরন হচ্ছে কি? দেখো তো ২১০, ২১০ ই আছে। উপরে কোনো চেঞ্জ নাই। নিচে ৮৩ হয়ে গেছে ৮৪। সো তার মানে এখানে তো চেঞ্জ আছে। সো তার মানে কখন বেড়ে যায়? একটু আগে শিখাইছি। কখন হলো পারমাণবিক সংখ্যা বেড়ে যায়? বিটা ক্ষয় হলে, কারণ একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হয়ে যায়। সো তাহলে গেল। তারপর নিচের সমীকরণে এত ফিউশন বিক্রিয়া দেখানো হয়েছে খালি বক্সটিতে নিচের সংখ্যা কোনটা হবে? ভাই উপরের জিনিসপাতি হিসাব করো। উপরে আছে কত? ২৩৫ যোগ ১ আর খালি একটা বক্স আছে, ঠিক আছে? আর ওইদিকে আছে ৯২ যোগ ৯২ যোগ ৩ এক্কে ৩ তাহলে ৩। তাহলে এখন যদি হিসাব করো এদিকে তো ৯৫ আর এদিকে ২৩৬। তো ২৩৬ থেকে ৯৫ বিয়োগ করো, ঠিক আছে? মানে বক্সের যদি এবার তুমি মান বের করতে চাও, বক্স ইকুয়ালস টু কত? বক্স ইকুয়ালস টু তোমার ২৩৬ মাইনাস ৯৫। ২৩৬ মাইনাস ৯৫ ইকুয়ালস টু কত? তাহলে তোমার ৬ ১, তারপরে ১৩ থেকে ৯ বাদ দাও ৪ আর ১ থেকে ১৪১। তার মানে বক্সের ভ্যালু হলো ১৪১। সো বক্সের ভ্যালু হলো ১৪১। তাহলে ১৪১ হলো উত্তর। খুব বেশি কিন্তু কঠিন না। নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? এটা যদিও মতভেদ আছে তোমাদের বইতে ইসাক স্যার এটাতে উত্তর দেওয়া আছে আলফা রশ্মি। সো এখন আলফা রশ্মি ভারী, গতিশক্তি হয়তো ওভারঅল হাফ এমভি স্কয়ার করে উনি ভারী এটা মনে হইছে। একটা সীসার সুড়ঙ্গ খনন করে এটা রাখা হলো। সুড়ঙ্গ পথে নির্গত তেজস্ক্রিয় রশ্মি কোনটা? ভাই তেজস্ক্রিয় রশ্মি থেকে সবই বের হয়। সো সীসা-টিসা যাই দেওয়া আছে সবগুলোই বের হবে। এটাই হলো এখানকার উত্তর। আর সুড়ঙ্গ খুঁড়ে দিছে তো, সো এখানে ভেদন ক্ষমতা নিয়ে কোনো ঝামেলা করতে হবে না তোমার। আচ্ছা, এরপরে যদি আসি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু নির্ভর করে কিসের উপরে? পরিমাণ-টরিমাণের উপর না, অর্ধায়ু পুরাটাই ডিপেন্ড করে এটা আসলে কোন মৌল। যেরকম গোল্ড-টোল্ড এর অর্ধায়ু অনেক বেশি। আবার অন্যান্য যেগুলো বা খুবই রেডিয়াম-টেডিয়াম এগুলোর হলো অর্ধায়ু কম। আচ্ছা, দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে উচ্চ ভেদন কম্পন সম্ভাবনা হয়? তুমি যদি হলো কোনো কিছুকে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন দিয়ে আঘাত করো তখন সেটা এক্স-রে তৈরি করে। তাই না? আমরা জানি এক্স-রে কিভাবে তৈরি হয়। এক্স-রে মেশিনের মধ্যে কুলিজ নল, বিটাট্রন পদ্ধতি, তাই না? একটি ধাতব পৃষ্ঠে অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হয়? ধাতব পৃষ্ঠে হলো যদি ইয়ে হয় তাহলে ইলেকট্রন তোমার হলো ইলেকট্রন বের হয়, তাই না? ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা আমরা বলি। নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষেপ হবে? চৌম্বক ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষেপ তোমাদের বইতে ইসাক স্যারের তথ্য অনুযায়ী বিটা কণার কথা লেখা রয়েছে। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের এসআই একক কি? ক্ষয় ধ্রুবক কি? যে পার সময়ে এক সময়ে একক সময়ে কতটুকু ক্ষয় হচ্ছে। সো এটা হলো পার সেকেন্ড। আসলে পার সেকেন্ড, মিটার, সেন্টিমিটার এগুলো না, পার সেকেন্ড। পার ইয়ার বললেও হবে না। এসআই এককে তো সবসময় সেকেন্ড নিয়ে আমরা হিসাব করি না? আলফা বিটার আয়নায়ন ক্ষমতার অনুপাত কত? আলফা বিটা গামা
গামা। আমরা একটু আগে যেটা দেখলাম ভেদন ক্ষমতা যেটা ওইটাই হলো এখানে আয়নায়ন ক্ষমতার অনুপাত। সরি হ্যাঁ, আমরা আয়নায়ন ক্ষমতা চাইতে আচ্ছা হ্যাঁ, আয়নায়ন ক্ষমতা হলো আলফার আবার বেশি। আলফার তো চার্জ আছে। আলফার আয়নায়ন ক্ষমতা বেশি। সো ভেদন ক্ষমতার উল্টাটা হলো আয়নায়ন ক্ষমতা। ঠিক আছে? ভেদন ক্ষমতা যা পড়ছেন তার উল্টাটা হলো আয়নায়ন ক্ষমতা। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি জন্য তৈরি হয়? বিটা ক্ষয়ের সময় তৈরি হয় দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, ক্যান্সারকে আক্রান্ত করে কোনটা? ক্যান্সারকে আক্রান্ত করে গামা রশ্মি। ঠিক আছে? ক্যান্সারকে আক্রান্ত করে গামা রশ্মি। নিউট্রিনো বিটা কণার নির্গমন ঘটে। এই যে একটু আগেই বলতেছিলাম এটা ফিজিক্সেও পড়ছি। দুর্বল নিউক্লিয় বলের সময় এরা বের হয়। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বলের নিউক্লিয়াস থেকে কি হয়? একই কথা ঘুরায় ফিরায় অনেকবার আসতেছে, বিটা কণা নির্গত হয়। এরপরে যদি ভেদন ক্ষমতা বিবেচনা করি, আমরা জানি যে গামার সবথেকে বেশি। তাহলে শুরুতে গামা থাকবে, শুরুতে গামা না থাকলে সে বাদ। তাহলে গামা, তারপর বিটা, তারপর আলফা। তাহলে এটা ঠিক আছে। ওই জায়গায় গামার পরে আলফা দিয়ে দিছে যেটা নাকি ভুল। আচ্ছা। সো এরপরে যদি আসি যে একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু ৫ বছর, কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের 1/32 অংশ অপরিবর্তিত থাকবে? আচ্ছা, অর্ধায়ু ৫ বছর, তার মানে ৫ বছর পরে বাকি থাকে হাফ অংশ, তারপর ১০ বছর পরে বাকি থাকে হলো 1/4 অংশ, তারপরে হলো ১৫ বছর পরে বাকি থাকে মানে ভাই একটু রাফ করে তোমার মানে জাস্ট প্যারাটা কম। তুমি যদি শর্টকাট মারতে চাও মারতে পারো বাট ওকে। ভুল করলে তখন আমার কাছে কান্নাকাটি করতে আইসো না। এই যে জাস্ট ৫ টা লাইন লিখলাম হয়ে গেল। মানে আহামরি কঠিন কিছু না। এইটা হলো সবথেকে সেফ অ্যান্ড সিকিউর মেথড। তার মানে ২৫ বছর পরে তার মানে ১/৩২ অংশ বাকি থাকবে। ওকে, তেজস্ক্রিয় পদার্থ থেকে কোনটি নির্গত হয়? ভাই তেজস্ক্রিয় পদার্থ থেকে কোনটি নির্গত হয় না। আচ্ছা, আমি দেখো ৪ টা অপশন পড়ার পরে বুঝছি যে আরে ভাই সবই তো নির্গত হয়। তখন আমি খেয়াল করলাম আমি কি প্রশ্ন ঠিক পড়ছি? আমি প্রশ্ন ঠিক পড়ি নাই। সো ৪ টা অপশন পড়া খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি ট্র্যাপ এভয়েড করতে চাও। যারা ৪ টা অপশন পড়বে না, ধরো আমার মতন ভুল করছে, ও সাথে আলফা রশ্মি দাগায় দিবে। আচ্ছা, তেজস্ক্রিয় ধ্রুবকের এসআই একক কি? এসআই একক হলো বেকেরেল বলা হচ্ছে। ওই যে একক সেকেন্ডে এটা। সো তাহলে ক্ষয় ধ্রুবকেরটা তোমার হলো আমরা পার সেকেন্ড দেখলাম, আবার বেকেরেলও বলা হচ্ছে তেজস্ক্রিয় ধ্রুবকের ক্ষেত্রে। তেজস্ক্রিয় মৌল থেকে বিকিরিত আলফা কণা হচ্ছে কি? আলফা কণা আসলে তো হিলিয়াম নিউক্লিয়াস। আমরা জানি আলফা কণা আসলে হিলিয়াম নিউক্লিয়াস। গামা রশ্মির মধ্যে আছে কি? গামা রশ্মি হলো আসলে ফোটন। গামা রশ্মি আসলে ইলেকট্রন তো বিটা রশ্মি, বাকিগুলো তো না। সো গামা রশ্মি হলো ফোটন। তারপরে জাল টাকা শনাক্তকরণ আমরা কেমিস্ট্রিতে পড়ছি। জাল টাকা হলো ইউভি রশ্মি দিয়ে শনাক্ত করি আমরা জাল টাকাতে বেস্ট এটা। আচ্ছা, হলোগ্রাফি তৈরি করা হয় কি দিয়ে? হলোগ্রাফি মানে সামনে প্রজেকশন, তো আমরা জানি তো লেজার রশ্মি দিয়ে এটা তৈরি করে, তাই না? লেজার শো টো যে করে ওইটা হলো এটা দিয়ে করে। ২০ সেন্টিমিটার পুরু স্টিল কোনটা ভেদ করে যেতে পারে? আচ্ছা, এটা তো একটু আগেও সলভ করালাম মনে হচ্ছে গামা রশ্মি, তাই না? গামা রশ্মি হলো এটা ভেদ করে চলে যেতে পারে। আচ্ছা, তেজস্ক্রিয় ধাতুগুলোকে কিসের ভিতর রাখে? সীসার প্যাকেটে রাখে। এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা মনে হয় হলো কেমিস্ট্রি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের ওইদিকেও আছে যে তেজস্ক্রিয় পদার্থকে তুমি কিসের ভিতরে রাখবা? সীসার মধ্যে রাখবা। সবচেয়ে কম ভেদনযোগ্যতা সম্পন্ন রশ্মি কোনটা? আলফা রশ্মি হলো সবথেকে কম ভেদনযোগ্যতা সম্পন্ন। এক্স-রেও অনেক বেশি ভেদনযোগ্যতা সম্পন্ন। আমাদের হাড়-টাড় ভেদ করে ওগুলো মানে মাংস ভেদ করে চলে যেতে পারে। যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়, বিটা কণা নির্গত হলে আমরা পড়ছি পারমাণবিক সংখ্যা ১ বেড়ে যায়। বাকি সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আসি যে ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করে তখন এর শক্তি শূন্য হয় না। কারণ কি হয়? আ বিকিরণের শক্তি শূন্য কেন হবে না? কারণ বিকিরণের পর ইলেকট্রন নিম্ন শক্তিতে অবস্থান করে। এমন না যে ও নিউক্লিয়াসে পড়ে যাচ্ছে বা হাওয়া হয়ে যাচ্ছে। মানে ও তো কোথাও না কোথাও অবস্থান করতেছে। আর যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ ওর শক্তি আছে। শূন্য হবে না। তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনটি সঠিক? তেজস্ক্রিয়তার ক্ষেত্রে সঠিক হলো হালকা মৌল ভেঙে যায় না ভারী মৌল ভাঙে। একটা মৌল ভাঙতে শেষ হয়ে যায় না। শেষ কখনো হয় না। অসীম পর্যন্ত ভাঙতে থাকে। তাহলে এটাও না। বাহ্যিক কোনো কিছু এই প্রক্রিয়াকে রোধ করতে পারে না। এটা ঠিক কারণ এটা স্বতঃস্ফূর্তভাবে হয় ৪ টা রশ্মি বের হয় না। ৩ টা রশ্মি বের হয় আলফা, বিটা, গামা। সো তার মানে হলো এটা হলো আসলে রোধ করতে পারে না কেউই। মানে স্বতঃস্ফূর্তভাবে হতেই থাকে। একটা গা নিউক্লিয়াস ১ম ধাপে এত হচ্ছে, পরবর্তী ধাপে এত নিউক্লিয়াসে পরিণত হলে এই ধাপে কি রশ্মি নির্গত হয়? আচ্ছা, তুমি দেখো এখানে ২৩৮ ছিল। ২৩৮ থেকে হুট করে কি হয়ে গেছে? ২৩৪ হয়ে গেছে। আর ৯২ থেকে ৯০ হয়ে গেছে। সো তার মানে উপরে ৪ এর গ্যাপ আছে, নিচে ২ এর গ্যাপ আছে। ৪ আর ২ এর গ্যাপ এরকম তো হয়ই, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে মানে হিলিয়াম ২ প্লাস মানে আলফা কণা। তার মানে ১ম রশ্মিটা হলো আলফা কণা। তো তার মানে এই উত্তর হবে এই ২ টার মধ্যে। তাহলে উত্তর হবে ক আর গ এর মধ্যে। এবার আসি দ্বিতীয়টা। দ্বিতীয় ধাপে কি হচ্ছে? ভর সেম আছে। তার মানে উপরে 0 চেঞ্জ আর নিচে ১ বেড়ে গেছে। ১ আবার বেড়ে গেছে। তো ১ যদি বেড়ে যেয়ে থাকে তাইলে তো আবার বিপদ, তাই না? ১ বেড়ে যেয়ে থাকলে তখন কি হচ্ছে? বিটা কণা। সো দ্বিতীয়টা হলো বিটা কণা। সো তাহলে এই যে দেখো তার মানে আলফা আর বিটা। উত্তর হলো আলফা আর বিটা। মানে এটা হলো উত্তর। আচ্ছা, এই সমীকরণে কিউ এর মান এমইভি এককে নির্ণয় করো। আচ্ছা, যদি মনে হতে পারে যে কঠিন, বাট আসলে অতটা কঠিন না। তো এই যে ভর ত্রুটি যে আমরা বের করলাম সেই ভর ত্রুটি আমরা করব। দেখো ভর ত্রুটি এর ক্ষেত্রে আগে ডেল এমটা বের করি। ডেল এমটা বের করে আমাদের এইটুকুর মানে মোট ভর কত হবে? বলেই দিছি যে এইটুকুর একটার ভর এত। তাহলে ২
টার যেহেতু আছে ২ টার ভর হলো 2.041 আর হলো তোমার হিলিয়ামের ভর কত দেওয়া আছে? হিলিয়ামের ভর এই যে এত দেওয়া আছে। তাহলে হিলিয়ামের ভর তোমার দেওয়া আছে কত? একটাই যেহেতু আছে 4.00242। আচ্ছা, এখন তোমার বলছে যে এখানে আ কি হইছে? এই ২ টা যেহেতু দেওয়া আছে, আ কি করতে হবে? আচ্ছা, এই ২ টার বিয়োগ করতে হবে। ঠিক আছে? এইদিকের আর এইদিকেরটার পার্থক্যটা, আচ্ছা সরি, এটা এইভাবে না, এটা হলো বিয়োগ করতে হবে। ঠিক আছে? ডেল m হলো এটার বিয়োগ করতে হবে। তো এখন বিয়োগ যদি করো তাহলে এটা কত আসতেছে? 2 4 দুগুণে 8 0 2 4, ঠিক আছে? এরকম আসলো। ঠিক আছে? আর ওটা হলো আসতেছে কত? 4.00242। সো তার মানে এটা বিয়োগ করলে কিছু একটা রেজাল্ট আসবে, যেহেতু বিয়োগ আমার করতেই হবে। তাহলে আরেকটা কি 0 আনবো? ভাই অনেকগুলো 0 আনা লাগবে তো। আচ্ছা ঠিক আছে, গেল। সো এখন তাহলে বের করি। ১০ এর থেকে ২ বাদ দিলে ৮, তারপরে ১ দিয়ে করলাম ৫, তাহলে আর ১ করলাম, ১২ থেকে ৯, আর ওখানে ১ দিলাম। ঠিক আছে? হ্যাঁ, ওখানে ১ দিলাম। সো ঠিকঠাক আছে না? ১০ এর থেকে ২ বাদলাম ৮, ৫ বাদলাম ৫, হাতে ১, ৩, ১২ থেকে ৩ বাদলাম ৯, ওই ১ এখানে দিলাম। ৮ এর থেকে ১ বাদলাম ৭। সো গেল। তার মানে বাকিটুকু তো 0, মানে 0.07958। তো এখন 0.07958, সো এটা কি ঠিকঠাক আছে? ঠিকঠাক হচ্ছে না তো। কিছু একটা ভুল করলাম নাকি আমরা? আচ্ছা, এখানে খুব সম্ভবত আমাদের একটা হলো বিয়োগে কোথাও একটা ভুল হইছে। দাঁড়াও ১ সেকেন্ড দেখি। বিয়োগে ভুল হইলে আমরা সাথে, সাথে একটু ঠিক করে ফেলি। ১ সেকেন্ড দাও আমাকে। বিয়োগটা ঠিকঠাক আছে কিনা একটু চেক দিয়ে নিই। হুম, 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 হুম। ঠিক আছে। আচ্ছা, এখানে কথা হলো যে বইয়ের তথ্যেই একটু ঘাপলা আছে। ঠিক আছে? বইয়ের তথ্যে একটু ঘাপলা আছে কেমনে? এটা হলো 4-1 না, এটা হলো 1-4 হতো। ঠিক আছে? এটা হলো 4-1 না, এটা হলো 1-4 হতে হতো। আর যদি এটা 1-4 হতো তাহলে তো একটু সব হিসাবেই চেঞ্জ হয়ে যেত, তাই না? সো মানে যাই হোক। সো এইগুলো আরকি চেঞ্জ করলে তারপরে লাস্টে হলো তোমার একটা ভ্যালু আসবে, লাস্টে একটা সামথিং ভ্যালু আসবে। মানে বইয়ে এখানে তথ্য ভুল দেওয়া আছে বা তুলতে হয়তো ভুল করা হয়েছে। সামথিং হলো লাস্টে 2.025 এর মতন সামথিং একটা ভ্যালু আসবে। যেই del m টা তুমি পাবা, প্রসিডিউর আমাদের ঠিক আছে। যেই del m টা তুমি পাবা, তার মানে এটা হলো আল্টিমেটলি হবে কত? 4.028 এর মতন আসবে। সো গেল। তারপর তুমি এটা একটা ভ্যালু পাবা। সো এখন যেই ভ্যালুটা তুমি পাইলা এইখানে তোমার দেখা যাবে যে সেটার হলো তোমার সাথে গুণ করতে হবে। এবার কি জানো? এটার সাথে গুণ করে দিবা। MEV তে চাইছে না ৯৩১, তুমি গুণ করে দিবা। সো ৯৩১ যদি গুণ করো, দেখো তো ৯৩১ তো ১০০০ এর কাছাকাছি। তো এটার সাথে ১০০০ গুণ করলে কত? ২৫ এর মতন চলে আসে। সো উত্তর তাহলে কি হবে? দেখো উত্তর হলো গ, মানে ২৫ এর কাছাকাছি, যেটা ২৪ এর মতন হবে। ঠিক আছে? সো উত্তর হবে ২৪। কোনটির ভর নেই? গামা রশ্মির কোনো ভর নেই। কারণ গামা রশ্মি হলো একটা জাস্ট পিওর রশ্মি। আচ্ছা, কোনটি আলোক রশ্মি আমাদের শরীরে ভিটামিন যোগায়? আমরা জানি যে অতিবেগুনি ইউভি। ইউভি রশ্মি তোমার ফিজিক্সের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারেও আছে যে ইউভি রশ্মি হলো ভিটামিন ডি তৈরি করতে হেল্প করে চামড়ার নিচের চর্বি থেকে। একটি বিটা কণা নির্গত হলে নিউক্লিয়াসের কি হয়? নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, তাই না? অন্য কিছু চেঞ্জ হয় না। আচ্ছা, নিচের নিউক্লিয়াসের বিক্রিয়ায় এক্স হচ্ছে কি? আচ্ছা, এইটা একটু আগেও করলাম। এক্স হলো কি? উপরে যেহেতু ১৩ আছে, এখানে তাহলে 1 হবে, আর নিচে যেহেতু ৬ মিলাই গেছে 0 হবে। সো আল্টিমেটলি তাহলে এটা একটা নিউট্রন। সো তাহলে গেল। বস্তুর অর্ধায়ু ১৫০০ বছর কতদিন পরে মূল অংশ অর্ধেক হবে? আচ্ছা, ১৫০০ বছর অর্ধেক হবে তাহলে ১৫০০ বছর পরে। এখন কথা হলো অপশনগুলো সব দিনে দিছে। তো ১৫০০ বছর মানে কতদিন? ১৫০০ বছর মানে ৩৬৫ গুণ করে দাও। সো যেটা আসে রেজাল্ট। তাহলে ৩৬৫ গুণ করলে কত আসে? ৩৬৫ প্রথমে 0, 0 আসলো। তারপরে হলো আ আ এই গুণ এখন করতে হবে। ঠিক আছে আরকি। যাই হোক। সো এখন গুণ করলে সামথিং কিছু একটা আসবে। চলো দেখি। আচ্ছা, গুণ করেই দিই। মানে ভাই, এখন ৩৬৫ গুণ করতে হবে। এখন চলো করি। 0, 0, ৫ ৫ ২৫, ৫ হাতে ২, ৫ একে ৫ আর ২ এ ৭। আচ্ছা গেল। ০ দিলাম। ০, ০, ৫ ৬ ৩০ এর ০ হাতে ৩, ৬ একে ৬, ৩ ৯,০০০, ০, ০ ২ টা দিলাম। তারপর ৩, আবার ০, ০, ৩ ৫ ১৫, ৫ হাতে ১, ৩ একে ৩ আর একে ৪। তাহলে 0, 0, 5, 7, ৫ আর ৯ ১৪, ৪ হাতে ১, ৫।
তার মানে এই যে এটা হলো উত্তর। তার মানে এটা কার সাথে মিলে দেখো তো? এই যে এখানে যদি দশমিক বসায় দাও তার মানে কি আসলে 10 টু দি পাওয়ার 5 না? সো 10 টু দি পাওয়ার 5 এটা কার সাথে মিলে? এটা হলো মিলে ঘয়ের সাথে। ঠিক আছে? এটা হলো ঘয়ের সাথে। তার মানে এতদিন হবে উত্তর। দেখছো? খুব বেশি কঠিন ছিল না। মৌলের ক্ষয় ধ্রুবকের মান এত, অর্ধায়ু কত? আচ্ছা, ক্ষয় ধ্রুবক হলো ল্যামডা। এর সাথে অর্ধায়ুর সম্পর্ক কিরকম জানো? অর্ধায়ুর সম্পর্ক হলো ln 2 বাই হলো t হাফ। তো এটার সম্পর্ক হলো এরকম। সো এখন বলেই দিছে ক্ষয় ধ্রুবকের মান সামথিং সামথিং দেওয়া আছে 0.01। আর ওইদিকে হলো ln 2 এর মান আমাদের একটু জানা থাকতে হবে। ln 2 এর মান হলো তোমার 1.42 বা 1.4 এরকম। সো গেল টি হাফ হলো, তো টি হাফ বের করতে বলা হয়েছে। সো তার মানে টি হাফ কত? তোমার যদি দেখি, আচ্ছা সরি 1.4 না, ln 2 হলো তোমার, সরি, এটা হলো ল্যামডা টি হাফ ইকুয়ালস টু, সরি, টি হাফ ইকুয়ালস টু তোমার হলো ln 2 বাই হলো ল্যামডা। সো তাহলে এই ক্ষেত্রে তোমার নাকি আমরা আগের সূত্রটাই ঠিক লিখছিলাম? আচ্ছা সরি, দাঁড়াও, এত দ্রুত কথা বলতে যে হয়ে গেছে। ln 2 এর ভ্যালু কত? ln 2 এর ভ্যালু তো আমার হলো 1 এর থেকে বেশি হবে। আচ্ছা ঠিক আছে, আগেরটাই ঠিকঠাক ছিল। ঠিক আছে, আগেরটাই ঠিকঠাক ছিল। সরি, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, আমি হলো ঠিকঠাক করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সো ln 2 এর ভ্যালু কত? ln 2 এর ভ্যালু হলো আমার ওইটা ডিরেক্ট আমার দরকার নেই এখন। সো আমরা যদি দেখি যে এখানে কি হচ্ছে, ঠিক আছে? এখানে কি হচ্ছে? কি করতে যে কি করলাম? বলো। হুম, হুম, হুম। দাঁড়াও। আ এইটার হলো তোমার, উফ! মাথাটা যে হ্যাং করছে, আর কাজ করতেছে না। আ ln 2 1 বাই ln 2 ইকুয়ালস টু, ওকে, ১ সেকেন্ড দাঁড়াও। উফ! মাথা যে কাজ করা অফ করে দিল। আয় হায়! আয় হায়! কই দাদা? হুম, এটা তো ঠিকই লিখছিলাম। আচ্ছা। মানে ভুল তো লিখি নাই, ঠিকই তো লিখছিলাম। তাহলে কাজ করল না কেন মাথা? হুম। আ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাই তো। সূত্র ঠিক লিখে মান ভুল-ভাল বসায় ফেলতেছিলাম। আচ্ছা, ln 2 t হাফ, ঠিক আছে। সো গেল। আচ্ছা, আমরা যা লিখছিলাম সেটা ঠিকই ছিল। সো তার মানে ln 2 এর ভ্যালু হলো 0.693। সো গেল। আর t হাফ তো t হাফ এর জায়গায় আছে। আচ্ছা, সো t হাফ যদি এদিকে আসে, t হাফ যদি এদিকে আসে তখন তোমার 0.693 আর ডিভাইডেড বাই হলো 0.01। সো আল্টিমেটলি হলো 0.01 দিয়ে ভাগ করা মানে কি? আসলে 100 দিয়ে গুণ করা। সো তাহলে আল্টিমেটলি ৬৯.৩ সেকেন্ড। ঠিক আছে? এটা হলো উত্তর। গ হলো উত্তর। ঠিক আছে? গ হলো উত্তর। আচ্ছা, অবক্ষয় ধ্রুবক, আচ্ছা সেম কাহিনী, ল্যামডা দেওয়া আছে, অর্ধায়ু কত? সো অর্ধায়ু যেহেতু চাইছে, সেম সূত্র আমাদের ln 2 বাই হলো টি হাফ। সো আল্টিমেটলি ওই তো টি হাফ এর ভ্যালু এদিকে লিখে ফেললাম আমরা, টি হাফ এদিকে লিখে ফেললাম। পয়েন্ট হলো 693 আছে। এটাকে হলো তোমার 257 মানে 0.257 দিয়ে ভাগ করতে হবে। সো আল্টিমেটলি কত? দশমিক দশমিক যদি উঠায় দিতে চাও তাহলে কি হবে? 257 আর 693 এর মধ্যে এখন ভাগ করতে হবে। 257 693 যদি করি তাহলে কয়বার যায়? প্রথমে দেখতেছি ২ বার যাচ্ছে। সো ২ বার গেলে ৭ দুগুণে ১৪, ৪ হাতে ১, ৫ দুগুণে ১০ আর ১ ১১, ১ হাতে ১, ২ দুগুণে ৪ একে ৫। তাহলে ৫১৪, ১৩ থেকে ৪ বাদ দিলে ৯, ২ ৭। আচ্ছা, তাহলে ১ ১৭৯ দশমিক দিলাম, শূন্য দিল। এর ভিতরে কয়বার যাবে? এর ভিতরে ৭-৮ বার যাবে। ধরলাম আন্দাজ করে ৭ দিলাম। ৭ ৭ × ৯ হাতে ৪, ৫ ৭ ৩৫ আর ৪ ৩৯ আর ৯ হাতে ৩, ৭ ২ ১৪ আর ৩ ১৭।
সো লাইক এই যে মানে অলমোস্ট এরকম। সো দেখো ৯০ এর কাছাকাছি মাত্র ৯ বেশি হয়েছে। মানে আমার তো আর পারফেক্ট দরকার নাই। সো উত্তর হবে 2.7। ঠিক আছে? উত্তর হলো টি হাফ হলো 2.7। সো গেল। ১০ গ্রাম ভরের একটা তেজস্ক্রিয় মৌল আলফা কণা বিকিরণ করে এক অর্ধজীবন পরে কতটুকু হবে? ভাই ১০ গ্রাম যদি থাকে তো ওর অর্ধায়ু পরে কতটুকু থাকবে? অর্ধেক হয়ে যাবে। ৫ গ্রাম হবে। সো ৫ গ্রাম থাকবে। ঠিক আছে? ৫ গ্রাম থাকবে। আ অর্ধায়ু গড়ায়ুর মধ্যে সম্পর্ক হলো কি? আচ্ছা, অর্ধায়ু আর গড়ায়ু কোনটা? দেখো গড়ায়ু কি? গড়ায়ু হলো টাউ। টাউ ইকুয়ালস টু কি? 1 বাই ল্যামডা। আর এইদিকে হলো তোমার অর্ধায়ু কি দেখলাম? অর্ধায়ু হলো টি হাফ। টি হাফ ইকুয়ালস টু লন 2 বাই ল্যামডা। সো আল্টিমেটলি আমরা এখান থেকে কি বলতে পারি যে 1 বাই ল্যামডা তার মানে কি? আসলে লন 2 ইনটু টাউ, তাই না? সো তার মানে কি? টি হাফ আর টাউ কি? সমানুপাতিক। টি হাফ আর টাউ হলো সমানুপাতিক। সো তার মানে এরা একজন আরেকজনের সমানুপাতিক। ঠিক আছে? এরা একজন আরেকজনের সমানুপাতিক। সূত্রগুলো একটু জানলেই হবে। আচ্ছা, আর যেহেতু ক্ষয় ধ্রুবকের সাথে ব্যস্তানুপাতিক, দেখো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে, ক্ষয় ধ্রুবক দেওয়া আছে। ক্ষয় ধ্রুবক এ বার বেশি সব থেকে বি তারপরে সি। তো যেহেতু আমরা জানি যে অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবক ব্যস্তানুপাতিক, তার মানে কি এ যদি বেশি হয় তাহলে এ এখানে অর্ধায়ুর ক্ষেত্রে কমে যাবে। আর সি যেহেতু সব থেকে কম, সি তাহলে সব থেকে বেশি হয়ে যাবে। ব্যস্তানুপাতিক সূত্র দিয়ে কাজ হয়ে গেছে। কোনটির তেজস্ক্রিয় রশ্মি নয়? তেজস্ক্রিয় রশ্মি নয় হলো এক্স রশ্মি। ঠিক আছে? তেজস্ক্রিয় রশ্মি নয়, হ্যাঁ এক্স রশ্মি হলো তেজস্ক্রিয় রশ্মি নয়। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র কি? ক্ষয় সূত্র আমাদের জানতে হবে ক, তাই না? দেখো বাকিগুলোতে মাইনাস বা ছোট হাতের টি এগুলো নিয়ে প্রবলেম আছে। গড় আয়ু অর্ধায়ুর অনুপাত কত? আমরা একটু আগে দেখলাম যে হলো টি হাফ ইকুয়ালস টু টি হাফ ইকুয়ালস টু লন 2 ইনটু টাউ। সো এখন বলছে কার কার অনুপাত? গড় আয়ু ভার্সেস অর্ধায়ু। তার মানে চাইছে টাউ বাই টি হাফ। টাউ বাই টি হাফ চাইছে। টাউ বাই টি হাফ করলে কি হবে? লন 2 কে এদিকে নিয়ে আসতে হবে। 1 বাই লন 2 হয়ে যাবে। তো 1 বাই লন 2 এর ভ্যালু কত জানো? 1 বাই লন 2 এর ভ্যালু হলো 1.44 এরকম। ঠিক আছে? 1.44। আচ্ছা, 1.44। সো তার মানে আল্টিমেটলি উত্তর হবে কত? 1.44। আচ্ছা, অর্ধায়ু ১০ দিন ৭৫% ক্ষয় হতে কতটুকু সময় লাগবে? দেখো ৭৫% মানে 3/4 অংশ, তাই না? ৭৫% মানে 3/4, তাই না? ৭৫% মানে 3/4। সো তার মানে তুমি অলরেডি এটা প্র্যাকটিস করলে বুঝাই গেছো। ১০ দিনে ক্ষয় হয় তোমার অর্ধেক। মানে বাকি থাকে অর্ধেক, ক্ষয় হয় অর্ধেক। আর পরবর্তী ১০ দিন মানে ২০ দিনের দিন ক্ষয় হবে, মানে অবশিষ্ট থাকবে 1/4। তার মানে হলো এই ক্ষেত্রে ক্ষয় হচ্ছে কত? 1/4 ক্ষয় হলে অবশিষ্ট মানে সরি 1/4 অবশিষ্ট থাকলে ক্ষয় হয়ে যাচ্ছে 3/4। 3/4 ক্ষয় হওয়া মানে কি? ৭৫% ক্ষয় হওয়া। মানে কাইন্ড অফ রিভার্স সাইকোলজি, রিভার্স জিনিসটা করলাম। তো তার মানে কি ৭৫% ক্ষয় হবে ২০ দিনে। ২০ দিনের দিন ওর ৭৫% ক্ষয় হয়ে যাবে। ওকে? এগুলো ম্যাথ মানে যদি আরো জটিল করতো যে দশমিকের শতাংশ দিয়ে থাকতো সেগুলো ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। আচ্ছা, এবার আসি ট্রিটিয়ামের অর্ধায়ু ১২.৫ বছর। ২৫ বছর পরে কত গ্রাম? ১ গ্রাম ট্রিটিয়াম কত গ্রাম হবে? ১২.৫ বছরে ওর হলো ক্ষয় হবে ১ গ্রাম থেকে অবশিষ্ট থাকবে 0.5 গ্রাম। ১ এর অর্ধেক। ঠিক আছে? মানে ওকে 0.5 গ্রাম মানে হাফ গ্রাম। ঠিক আছে? এভাবে লিখি। আর তারপরে কি এর ডাবল কত? ২৫ বছর। ২৫ বছরে ওর হবে থাকবে কত? 1/4 গ্রাম। তো 1/4 গ্রাম মানে কি? 0.25 গ্রাম। তার মানে অবশিষ্ট থাকবে। ক্ষয় হচ্ছে নাকি অবশিষ্ট আছে? এটা একটু খেয়াল করবা। আমরা হিসাব করব সবসময় অবশিষ্ট আছে দিয়ে প্রশ্নে যা চাইছে সেই অনুযায়ী আমরা হলো উত্তর করব তারপরে অপশন দেখে। নিউট্রিনো নির্গত হয় কখন? নিউট্রিনো নির্গত হয় বিটা ক্ষয়ের সময়। সো এটা বলেই নিছিলাম নিউট্রিনো বিটা ক্ষয়ের সময় নির্গত হয়। আচ্ছা, এটা একটা হিসাব দেওয়া আছে। বিটা রশ্মি জেড এর মান কত? আচ্ছা, বিটা এর ভ্যালু কত? বিটা হলো 0 মাইনাস 1। তার মানে দেখো ২৩২ মানে ইকুয়েশন ওকে। ইকুয়েশন ইজ ওকে। উপরেরটার জন্য কোনো সমস্যা নেই। নিচে যদি ৮৯ হয় আর এটা -1 তার মানে এখানে ৯০ বসাইলে কি খেলা মিলা যাচ্ছে না? জিনিস মিলে যাচ্ছে। সো ৯০ - 1 ৮৯। সো তাহলে উত্তর কি হবে? ৯০ হবে। ঠিক আছে? ৯০ হবে। আচ্ছা, একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু আর গড় আয়ুর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ কোনটা? একটু আগেও লিখলাম যে অর্ধায়ু আর গড় আয়ু হলো তোমার, এটা যদি অপশনটা একটু ভুল দেওয়া মানে ওই যে টি হাফ আর টাউ এর মধ্যে কি? ওই যে লন 2 টাউ, তাই না? মনে আছে? এই যে এটা লিখলাম টি হাফ। আচ্ছা, লিখেই দিই। লন 2 টাউ। সো লন 2 এর ভ্যালু কত? 0.693। যদিও এটা টাইপিং মিস্টেকের জন্য হয়ে গেছে। আচ্ছা, গেল। তেজস্ক্রিয় মৌলের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে তাকে কি বলে? অর্ধেক পরিমাণ ক্ষয় হতে অর্ধজীবন। ঠিক আছে? সো সহজ জিনিসপাতি কোন বিষয়ের উপর তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ন নির্ভর করে? মৌলের প্রকৃতি। এটা ২ বার আছে, এটা একটু খেয়াল করে দেখো। N0 হলে যে খ, তাই না? সূত্রগুলো আমরা তো একটু খেয়াল করে দেখব। সূত্র পারলে সবই পারা যায় আসলে। টি তে উপস্থিত তেজস্ক্রিয় মৌল সংখ্যা N হলে তেজস্ক্রিয় মৌলের ক্ষয়ের হার কত? যত বেশি পদার্থ তত বেশি ক্ষয় হয়। সো তার মানে এই ক্ষয়ের হার হলো পদার্থের পরিমাণের সমানুপাতিক। আর ক্ষয় যেহেতু হচ্ছে তাই অবশ্যই সামনে একটা মাইনাস দিতে হবে। মাইনাস ছাড়া কাজ হবে না। ঠিক আছে? সো মাইনাস দিতেই হবে। এরপর যদি দেখি মৌলের অর্ধজীবন আর ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি? অর্ধজীবন আর ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক তো একটু আগেই দেখলাম যে ln 2 বাই গামা। সো তার মানে টি হাফ ইকুয়ালস টু ln 2 বাই গামা। সো লাস্টেরটা হলো উত্তর। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন আর গড় জীবন সমানুপাতিক? আচ্ছা, একটু আগেই দেখলাম। দেখো ৩ টা শব্দ আছে, একটু খেয়াল রাখতে হবে। অর্ধজীবন,
গড় জীবন আর হলো ক্ষয় ধ্রুবক। সো এই ৩ টা একটু দেখতে হবে। এই ২ টা একজন একজনের সমানুপাতিক আর এটা হলো ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এটা হলো ব্যস্তানুপাতিক এদের সাথে। আচ্ছা, সো গেল। আ ২ ঘন্টা পর 1 বাই অবশ্যই থাকে মৌলটির অর্ধজীবন কত? আচ্ছা, একটু আগেই তো এইটা সলভ করলাম না? ১২০ মিনিট পরে 1/16 অংশ থাকে, তার মানে ৩০ মিনিট ছিল। দেখো, তোমারে এই প্রশ্নগুলো আমি রাখছি তোমারে এইটুকু ফিল করানোর জন্য যে ইসাক স্যার আর তপন স্যারের অনুশীলনে অনেকগুলো রিপিট হয়। সো দেখো, এখন তপন স্যারের করতেছি, আগে ইসাক স্যারের ওটা করে ফেলছি। তার মানে তুমি এগুলো নিয়ে টেনশন করার তেমন কিছু নেই। একটা বইয়ের অনুশীলনী ভালো মতন সলভ করো। সময় থাকলে সবগুলো বাকিগুলো করে ফেলো। আর দ্বিতীয় কথা হলো, তুমি যে প্র্যাকটিস করছো, একটু আগে প্র্যাকটিস করছো, তোমার মনে আছে না? তোমার কনফিডেন্স আমি বিল্ড করতে চাই। তুমি যদি এখন দেখো যে এটা ১ সপ্তাহ পরেও দেখতেছো, তোমার তাও একটু হলেও মনে পড়বে যে এরকম কিছু একটা সলভ করছিলাম। সো উত্তর হলো দেখো ৩০ মিনিট। আচ্ছা, রেডিয়ামের গড় জীবন এত, এর ক্ষয় ধ্রুবক কত? আচ্ছা, গড় জীবন মানে টাও দেওয়া আছে। টাও এর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কি জানো? টাও ইকুয়ালস টু 1 বাই ল্যামডা বা ভাইস ভার্সা, যে তাহলে ল্যামডা চাইতে ল্যামডা মানে হলো কি 1 বাই টাও। সো 1 বাই টাও, সরি 1 বাই টাও। সো 1 বাই টাও মানে কি 1 বাই 2341, 2341। সো 1 বাই 2341 মানে কত? চলো দেখি, 2341 দিয়ে আমরা 1 কে ভাগ করব। সো দশমিক দিলাম একটা, 0 কাজ হচ্ছে না, আরেকটা 0 আনলাম। কাজ হচ্ছে না, আরেকটা 0 আনলাম। কাজ হচ্ছে না, হচ্ছে না, আরেকটা 0 আনলাম। তাহলে এর ভিতরে কত যাচ্ছে? 2340, এটা হলো 4 বার যাবে। ঠিক আছে? 4 বার, 5 বার গেলে তো 10 এর উপরে চলে যাচ্ছে, 4 বার যাবে। 4 একে 4, 4 4 16, 6 হাতে 1, ৩ 4 12 2, হাতে 13 আর হাতে 1, ৪ দুগুণে ৮ আর একে ৯। ঠিক আছে? সো তাহলে বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে হলো ৬, ৩, আ ৬, ওকে ৬ ৩ ৬। আচ্ছা, এখানে একটা শূন্য দিলাম। শূন্য দিয়ে আরেকটা দশমিক পর্যন্ত আমি চাইলেও নিতে পারি। আ ২ বার মতো যাবে। সো ২ বার মতো যাবে, ৩ বার যাচ্ছে না। সো ওকে। আমার কত? 0.42, এই যে দেখো, এই যে দেখছো? মিলে গেছে। ক হলো 0.42, দেখো মানে ওইটা 42 দেখেই আমি বুঝে গেছি। তাও যদি তুমি এটাকে ভদ্র ভাষায় নিয়ে যেতে চাও, দেখো 4.2 করো তাহলে কত হয়? 10 টু দি পাওয়ার -4 চলে আসে না? যেহেতু ৪ ঘর, তুমি ৪ ঘর পরে তুমি দশমিক নিয়ে গেছো। সো 10 টু দি পাওয়ার -4 চলে আসে। আচ্ছা, একটা তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু ১ বছর হলে অর্ধায়ু কত হবে? গড় আয়ু ১ বছর, তার মানে হলো টাও হলো ১ বছর। আর জিজ্ঞেস করছে এর অর্ধায়ু কত? টি হাফ কত? সো আমরা জানি যে টি হাফ আর টাও এর মধ্যে সম্পর্ক হলো ln 2 গুণ করতে হয়, তাই না? ln 2 গুণ করতে হয়। ln 2 গুণ করতে হয়, ln 2 গুণ করতে হয়। সো ln 2 হলো কত? 0.693। সো আর টাও কত বলছে? মানে সরি, হ্যাঁ 1। তাহলে 0.693 ইয়ার। তাহলে 0.693 ইয়ার। তাহলে এটা হলো উত্তর। ওকে? সো গেল। ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কখন? বিটা ক্ষয় হলে। শুধুমাত্র বিটা ক্ষয়ে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। আমরা দেখছি, এটা প্রমাণ করছি। অর্ধায়ু এত, গড় আয়ু কত? এই যে সেম ভাবে করবা। এখন অর্ধায়ু টি হাফ দেওয়া আছে, গড় আয়ু তোমার হলো বের করতে হবে, টাও বের করতে হবে। সো তোমার তখন ln 2 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে করলে তারপরে এটার রেজাল্ট চলে আসবে। আচ্ছা, অর্ধজীবনের প্রতীক কোনটা? আমরা জানি যে বারবার লিখতেছি টি হাফ। টি হাফ হলো অর্ধজীবনের প্রতীক। আচ্ছা, এক খন্ড ইউরেনিয়ামের ভাঙনের হার, এটা হলো জ্যামিতিক হারে বাড়তে থাকে। মানে প্রত্যেকবার ভাঙতেছে ভাঙতেছে, জ্যামিতিক হার বলতে এক্সপোনেনশিয়ালি, মানে পাওয়ার, লগারিদমিক পাওয়ারে বাড়তে থাকে। ওকে? সো এই জিনিসগুলো আমরা তাহলে দেখলাম। এরপরে যদি দেখি, দুটি তেজস্ক্রিয় পদার্থের মধ্যে একটার অর্ধায়ু ১০ দিন, অপরটির অর্ধায়ু এত, প্রথম পদার্থটির গড় আয়ু কত? সো আমরা অর্ধায়ু আর গড় আয়ু দেখো তো, ওই যে একটু আগে সলভ করলাম না, একটু বড় হিসাব ছিল দেখে, বাট এটা ছোট হিসাব আছে, করে ফেলি। সো আমরা দেখলাম যে ln 2 ইনটু হলো তোমার কত? ln 2 ইনটু হলো তোমার টাও। ওকে? সো জিজ্ঞেস করছে টাও কত, তাই না? টাও কত জিজ্ঞেস করছে। তার মানে টাও কত যদি জিজ্ঞেস করে, তার মানে কি টি হাফ কে ln 2 দিয়ে ভাগ করব। টি হাফ কে আমরা ln 2 দিয়ে ভাগ করব। সো আসলে 1 বাই ln 2 এর মান হলো 1.44, একটু আগে দেখাইছিলাম। তো ডিরেক্ট ln 2 এর মান জানা লাগবে 0.693, আর 1 বাই ln 2 এর মানও জানা লাগবে 1.44। তার মানে আমাদের হিসাব করতে সুবিধা হয়ে যাবে। আর অর্ধায়ু কত? ১০। মানে 14.4 দিন। দেখো তো, 14.4 দিন। সো তার মানে খ হলো উত্তর, 14.4 দিন। কোন পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয় কখন? যখন হলো এটা স্বতঃস্ফূর্তভাবে। তেজস্ক্রিয়তা আসলে কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। তেজস্ক্রিয়তা স্বতঃস্ফূর্তভাবে হয়। মৌলের অর্ধজীবন ৪০ দিন, সম্পূর্ণ ক্ষয় হতে কত সময় লাগবে? ভাইয়া, একটা মৌল কখনোই সম্পূর্ণ ক্ষয় হবে না। প্রত্যেকবার অর্ধেক, 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 অর্ধেক করে, করে শেষ পর্যন্ত কখনোই সম্পূর্ণরূপে ক্ষয় হয় না। আচ্ছা, কোন তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের 1/16 অংশ অক্ষত থাকে, উক্ত তেজস্ক্রিয় বস্তুর অর্ধজীবন কত? আচ্ছা দেখো, যদি আমরা ধরে নিই, আমরা আন্দাজ করতে পারতেছি ২ ঘন্টা যখন ছিল তখন ৩০ মিনিট ছিল। সো ৪ ঘন্টা যেহেতু, তার মানে এখন ১ ঘন্টা মানে ৬০ মিনিট হবে। সো তাও চলো দেখি, তোমার মনের শান্তির জন্য করি। ১ ঘন্টায় তোমার থাকতেছে হাফ। ২ ঘন্টা পরে হলো সেটা থাকতেছে কত? 1/4। ৩ ঘন্টা পরে কত থাকতেছে? 1/8। দেখো তো ৪ ঘন্টা পরে কত থাকতেছে? 1/16। তার মানে আমার কিন্তু প্রশ্নের সাথে মিলে যাচ্ছে। এবং দেখো, তুমি এই ম্যাথ যদি কয়েকবার করে তারপর পরীক্ষা দিতে যাও, তোমার কিন্তু যথেষ্ট এক্সপেরিয়েন্স থাকবে। তুমি পরীক্ষার হলে অপশন দেখেই অপশনটা ট্রাই করবা। মানে হ্যাঁ, একেবারে ভাই অপশন দেখে আমি ১ ঘন্টা বুঝে গেছি, উত্তর করে দিব, ব্যাপারটা এরকম না। আমি অপশন দেখে অপশনটা আমি ট্রাই করব যে আচ্ছা ঠিক আছে, নাও মিলতে পারে। বিপদ কোন দিক থেকে আসে বলা যায় না। হুট করে যে মাথা আমারও হ্যাং করে ফেলে। তাই না? কথা অনেকক্ষণ বলতে থাকলে, প্রেশারে অনেকক্ষণ থাকলে মাথা হ্যাং করে যায়।
যায়। সো একটা সিলেক্ট করে ওটা ট্রাই করবা। হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, না হলে দ্বিতীয় আরেকটা ট্রাই করবা। উত্তর তো আসবেই, তাই না? নিউট্রন নির্গত হয় কখন? বিটা ক্ষয়ের সময়। নিউট্রন বা নিউট্রিনো হলো বিটা ক্ষয়ের সময় নির্গত হয়। যদিও নিউট্রন লেখা হয়েছে, সরি, আ নিউট্রন লেখা আছে, সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম, নিউট্রিনো নির্গত হয় বিটা ক্ষয়ের সময়, নিউট্রন নির্গত হয় গামা রে নির্গমনের সময়। হ্যাঁ, নিউট্রন বের হয় গামা রের সময়। ঠিক আছে? সো গেল। এরপরে যদি আসি যে নিউক্লিয় বিক্রিয়াটিতে অনুপস্থিত কণাটি কোনটা? আচ্ছা দেখি, ২৭ আর ৪ কত? ৩১। এইদিকে আছে ৩১, তাহলে এখানে কি হতে হবে? ১ হতে হবে। আর এদিকে আছে ১৩ আর ২ ১৫, এখানে আছে ১৪, তাহলে এখানে ১ হতে হবে। তো আমরা জানি ১ আর ১ হলে কি হয়? সেটা হলো প্রোটন হয়। তাই না? ১ আর ১ হলে প্রোটন হয়। একটা রেডিও নিউক্লিয়াসের গড় জীবন অর্ধ জীবনের অনুপাত কত? আচ্ছা, গড় জীবন অর্ধ জীবনের অনুপাত টাউ আর টি হাফ। সো টাউ আর টি হাফ, ঠিক আছে? টাউ আর টি হাফ। সো আমরা জানি যে টাউ বাই টি হাফ, আচ্ছা যদি এইভাবে লিখতে, আচ্ছা আমি নিজেও পারব না এইভাবে লিখতে। ঠিক আছে? টি হাফ ইকুয়ালস টু, আমি এইভাবে লিখি সবসময়, লন টু ইনটু টাউ। সো টাউ বাই টি হাফ যদি বলে, টাউ বাই টি হাফ যদি বলে, তাহলে হয়ে যাচ্ছে কি 1 বাই লন 2। আর 1 বাই লন 2 এর ভ্যালু কত? 1.44। সো উত্তর কত? 1.44। ওকে? সো গেল। এরপর পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা, তাই না? পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা। তারপর যদি আসি যে এত কার্বনের ২ টা আইসোটোপ পাওয়া যায়, এদের রাসায়নিক বিক্রিয়া কি? আচ্ছা, আইসোটোপদের রাসায়নিক বিক্রিয়া অলমোস্ট সেম হয়। প্রায় সমান হয়। ডিরেক্ট সমান বইলো না, তাইলে আবার বিপদে পড়বা। আবার বেশি ভিন্ন বললেও বিপদে পড়বা। গামা রশ্মির মধ্যে কি আছে? গামা রশ্মির মধ্যে ফোটন আছে। আমরা জানি আ এটা একজন আরেকজনের কি? এখানে হলো দেখো, নিউট্রন, প্রোটন তো ডিফারেন্ট, ২০ আর ১৯, ভর সংখ্যাও ডিফারেন্ট। তাহলে আইসোটপও হবে না, আইসোবারও হবে না। তাহলে এদের দেখি তো নিউট্রন কয়টা? ২০ টা নিউট্রন। এর নিউট্রন কয়টা? ২০ টা নিউট্রন। সো নিউট্রন যদি সেম হয়, দন্তন্য দন্তন্য মিলায় মনে রাখবা আইসোটন। এরা হলো আইসোটন। এরা না আইসোটপ না আইসোবার, এরা হলো আইসোটন। আচ্ছা, নিচের কোন নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন সমান? প্রোটন নিউট্রন সমান, দেখো এখানে প্রোটন ১, নিউট্রন 0। এখানে প্রোটন নিউট্রন ডিফারেন্ট, এখানে প্রোটন নিউট্রন ডিফারেন্ট, এই যে মাত্র এখানে প্রোটন নিউট্রন সেম। ঠিক আছে? ১২/৬। আচ্ছা, যে সমস্ত বস্তুর ভর সংখ্যা, পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে? আচ্ছা, পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা সেম। ভর সেম, তাহলে মনে রাখবা ভর মানে বার। ঠিক আছে? লাইক ভর বার এইভাবে মিলায় পড়তাম, তাহলে এদেরকে আইসোবার বলা হয়। প্রোটন সংখ্যা ভিন্ন। আচ্ছা। সো এবার যদি আসি যে পদার্থের পারমাণবিক সংখ্যা অভিন্ন, ভাই পারমাণবিক সংখ্যা অভিন্ন মানে প্রোটন সংখ্যা সেম আর ভর সংখ্যা ভিন্ন, তখন কি? প্রোটন সেম, প দিয়ে আইসোটপ। ঠিক আছে? নিউট্রন সেম, আইসোটোন, প্রোটন সেম, আইসোটপ, ভর সেম, আইসোবার। ঠিক আছে? তারপর যদি আসি, এই ৩ ধরনের আইসোটোপে কার্বন ডেটিং এর জন্য ব্যবহার করা হয় কোনটি? কার্বন ডেটিং এর জন্য এই যে কার্বন ১৪ ইউজ করা হয়, এটা অনেক জায়গায় পড়ছো, কার্বন ১৪ ইউজ করা হয়, এটা খুবই তেজস্ক্রিয়। আচ্ছা, নিচের নিউক্লিয়াস দ্বয় কি নামে অভিহিত? আচ্ছা, নিউক্লিয়াস দ্বয় যেহেতু ওদের ভর সংখ্যা সেম, একটু আগে শিখাইলাম, আইসোবার বলা হয়। ঠিক আছে? নিউট্রন সংখ্যা সেম না। আচ্ছা, এরপরে নিউক্লিয় বিক্রিয়ায় কি হয়? এইখানে নিউক্লিয় বিক্রিয়ায় এক্স এর ভ্যালু বলছে। তো এইদিকে আছে ১৪ আর ১ ১৫, তার মানে এখানে এটার ১ হবে। এদিকে ৬ আর ১ এ ৭, সো এখানে হলো 0 হবে। সো যখন এরকম 1 আর 0 হয়, তখন জিনিসটা কি? নিউট্রন হয়। তো এখানে যদিও একটু অপশনে তুলতে ভুল করে ফেলছে, এটা হলো নিউট্রন হবে উত্তর। ঠিক আছে? সো নিউট্রন হবে উত্তর, উপরে ১ আর নিচে হলো 0 হবে। সো এইখানে হলো একটু লিখতে ভুল করছে, নিউট্রন হবে উত্তর। ঠিক আছে? নিউট্রন হবে উত্তর, প্রিন্টিং মিস্টেক ওইটা। আচ্ছা, সূর্য শক্তি পায় কিসের মাধ্যমে? সূর্যের ভিতরে ২ টা হাইড্রোজেন মিলে, মানে ৪ টা হাইড্রোজেন মিলে তোমার কি হয়? হিলিয়াম হয়ে যায়। ঠিক আছে? ৪ টা হাইড্রোজেন মিলে হিলিয়াম হয়ে যায়। তার মানে কি? ছোট জিনিস বড় জিনিসে কনভার্ট হচ্ছে, এটাকে বলা হয় ফিউশন। তাহলে এখানে কি হবে? এখানে হলো ফিউশন হয়ে যাবে। সূর্যের মধ্যে ফিউশন হয়। আচ্ছা, কোন মৌলগুলি ফিউশন প্রক্রিয়ায় উপযুক্ত? হালকা জিনিসপাতিই তো ফিউশন করে বড় ভারী নিউক্লিয়াস তৈরি করে। সো হালকা নিউক্লিয়াস। আচ্ছা, একটা নিউক্লিয়াস নিউট্রন গ্রহণ করে বিটা কণা নিঃসরণ করে ২ টা আলফা কণায় পরিণত হলো। তার মানে there is something x। x হলো কি করলো? একটা নিউট্রন গ্রহণ করছে। নিউট্রন গ্রহণ করা মানে এটা নেওয়া। তো নিউট্রন গ্রহণ করে কি করছে? একটা বিটা কণা নির্গত করছে। বিটা কণার কোনো ভর নাই, বাট এদিকে -1 ঠিকই আছে। আচ্ছা, নিচে যেহেতু ইলেকট্রন। আর ২ টা আলফা কণা হয়ে গেছে। ২ টা আলফা কণা মানে কি? ২ টা আলফা কণা মানে হলো তোমার ২ টা হিলিয়াম নিউক্লিয়াস। সো ৪ ২ প্লাস, মানে ২ বার আমি আলাদা করে লিখি, তাহলে আমার একটু হিসাবে সুবিধা হবে। আচ্ছা, গেল। সো এখন যদি আমি হলো ম্যাথটা হলো হিসাব করি, তাহলে দেখব যে এইদিকে টোটাল উপরে আছে কত? উপরে আছে টোটাল হলো ৮। তাহলে এখানে কত হওয়া লাগবে? উপরে ৮ থাকা লাগবে। ৮ থাকতে হলে এখানে কি বসাইতে হবে? ৭ বসাইতে হবে, তাই না? ৭ আর ১ ৮ হলো। আর নিচে টোটাল কত আছে? এটুকু যদি হিসাব করি, নিচে আছে টোটাল হলো তোমার ২ দুগুণে ৪, ৩, সরি, মাইনাস করলে তো ৩ আসতেছে। তাহলে নিচে এই জায়গায় কত আছে? 0 আছে, তার মানে এখানে ৩ বসাইতে হবে। তার মানে তুমি বলো তো A কত? A তো উপরেরটা। A হলো ৭ আর Z কত? ৩। তাহলে দেখো তো ৭ আর ৩ তুমি পেয়ে গেছো কিনা অপশনে। সো উত্তর কিন্তু ৭ আর ৩। আচ্ছা, নিউক্লিয় বল সম্পর্কে কোনটি সম্পর্ক নাই? নিউক্লিয় বল বলতে এখানে দুর্বল নিউক্লিয়, সবল নিউক্লিয় বলতেছে।
সবল নিউক্লিয় সবচেয়ে শক্তিশালী, চার্জ অনির্ভর, চার্জের উপর ডিপেন্ড করে না। বাট পাল্লা এদের খুবই কম। এটা হলো ভুল কথা। সঠিক নয় চাইছে, পাল্লা হলো ভুল কথা। এরা সম্পৃক্ত ধর্মীয় একজন আরেকজনকে আকর্ষণ করে। নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়, একটু আগে দেখলাম সূর্যে কি হয়? ফিউশন হয়। সো নক্ষত্র বলতে সূর্যের কথাই বুঝাইছে। 1 এমইউ কত? 1 এমইউ হলো তোমার আমরা জানি ৯৩১ এমইভি। এমইভি নাকি ইভি অনেকে কনফিউজড হয়ে যায়। এমইভি একটু খেয়াল করে দেখো। তো ২ এমইউ কত? ২ এমইউ হলো তাহলে ৯৩১ এমইভি আ সরি এইটার হলো তোমার গুণ করে দিতে হবে। সো গুণ করলে কত হয়? ২, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ১৮, ১৮৬২ এমইভি। এখন তুমি বলতেছো ভাই ৬২ তো নাই ভাই ৬৩ কাছাকাছি আছে যেটা সেটা দিয়ে দাও। এটা হলো এখানকার উত্তর। সরি এটা কেন দিলাম? আচ্ছা ওটা ইভি ছিল সরি হ্যাঁ। হ্যাঁ, ওটা ইভি ছিল। সরি ভুলে ইভিতে টিক দিতে গেছি। আচ্ছা গেল। সো কোনটি ভরের একক নয়? ভরের একক নয়, এমইউ ভরের একক। এটাও যদি তুমি হিসাব করো ভরের একক। বাট আচ্ছা হিসাব করতে ইচ্ছা করতেছে না, রাখো। আপাতত আমরা ধরলাম যে এটা একটা সাসপেক্ট। এইটা কি ভরের একক না ভাই? এটা কোন দিক থেকে ভরের একক না। বা এটা বের করতে পারি। দেখো এমইভি, এখন এমইভি আমি সিউর, ড্যাম সিউর এমইভি হলো একটা জুল মানে মেগা জুল। সো তার মানে এটা শক্তির একক। সো এটা ভরের একক না। তার মানে যেহেতু আমি একটা 100% সিউর পেয়ে গেছি আর ২ টায় কনফিউজ ছিলাম আর একটা সিউর ছিলাম। তো তার মানে আমি যেহেতু পেয়েই গেছি 100% সিউর বাকি ২ টা আমার চেক করে আর সময় নষ্ট করা লাগলো না। বা চাইলে চেক করতে পারতা সময় হাতে বেশি থাকলে। কোনটি নিউক্লিয় ঘটনা নয়? এক্স-রে, এক্স-রে তো নিউক্লিয় না। আচ্ছা যদিও ওয়াই লেখা রয়েছে ওটা ওয়াই না প্রিন্টিং মিস্টেক এর জন্য গামা। তোমাদের যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনো দেখতেছো যে এরকম ওয়াই লেখা রয়েছে বাকি অন্য একটা অপশন মানে হুবহু সেম জিনিস চলে আসছে। ওয়াই হয়তো গামা লিখতে যেয়ে ভুল করে প্রিন্টিং মিস্টেক করে ফেলছে। একটা ভারী নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভর সংখ্যার ২ টা নিউক্লিয়াসে বিভক্ত হওয়া। ভেঙে যাওয়াকে বলে ফিশন আর যুক্ত হওয়াকে বলা হয় ফিউশন। সো যেহেতু ভেঙে যাচ্ছে তাহলে ফিশন আ এখানে হচ্ছে ফিশন। আচ্ছা ২ টা হালকা মৌল একত্রিত হলো এটা ওই যে বললাম মাত্র ফিউশন তাহলে ক। আচ্ছা এরপরে পরমাণুর সম্পর্নিত আয়নিত অবস্থাকে কি বলা হয়? প্লাজমা অবস্থা বলা হয়। সো এটা আমরা অন্যান্য চ্যাপ্টারেও পড়ছি। সো বা কোন দেশে তাপ উৎপাদিত তড়িৎশক্তির পরিমাণ এত, রূপান্তরিত ভরের পরিমাণ কত? আমরা জানি যে E equals to mc স্কয়ার। সো এখান থেকে হলো তুমি বের করে ফেলতে পারবা যে E হলো কত? 6.8 into 10 to the power 11 কিলোওয়াট পার আওয়ার তো। সো কিলোওয়াট হলো তাহলে ওয়াট কত হলো 10 to the 3 আর আওয়ার হলো কত 3600 সেকেন্ডে নিয়ে গেলা তো 3600। সো তাহলে আল্টিমেটলি কিলোওয়াট আওয়ার এইটা তুমি হিসাব করে এরপরে হলো সি কত? সি তো হলো আলোর বেগ। আলো হলো 3 into 10 to the power 8। সো তার মানে এইটার হলো স্কয়ার করে তোমার হলো ভাগ করলেই তোমার এম চলে আসবে। সো এখন এম যদি বের করতে চাও তার মানে এম বের করতে চাইলে তোমার এখন কতগুলো কাজ করতে হবে। সো এম বের করতে চাইলে 6 into 10 to the power 11 উপরে তো 14 হয়ে গেছে আর ইনটু হলো 3600 ঠিক আছে 3600 নিচে হলো আছে 3 into 3 মানে ৩ তিরিক্ষা ৯ আচ্ছা ৯ into 10 to the power 8 তো ডাবল হয়ে গেছে ১৬ হয়ে গেছে। সো এখন তাহলে 10 এর পাওয়ার গুলো আমরা আলাদা করে নিই। আবার এই ২ টা শূন্য আমি এখানে এড করে দিতে পারি। এত কাহিনী করার চেয়ে এই ২ টা শূন্য আমি এড করে দিতে পারি। এই ২ টা শূন্য আমি যদি এখানে এড করে দিই তাহলে কি হবে দেখো তো মানে 10 to the power 16 হয়ে যাচ্ছে। সো 16 কেটে গেল। মানে আমার চোখের আন্দাজে তুমি প্র্যাকটিস করতে, করতে এগুলো চোখের আন্দাজে হয়ে যাবে। ৯ দিয়ে কাটলে হলো কত? ৪ ৯ ৩৬ হয়। তাহলে এখন কথা হলো যে ৪ দিয়ে ৬.৮ কে গুণ করো। ৪ টা ৪ টা ৩২ এর ২ হাতে ৩ ৪ ৬ ২৪ হাতে ৩ ২৭ তাহলে ২৭.২ আচ্ছা ২৭.২ যদিও আছে আচ্ছা দাঁড়াও সরি ১ সেকেন্ড। আ আমরা কি কোন জায়গায় রাউন্ড ফিগার করে নিছি? আমরা তো কোথাও রাউন্ড ফিগার করি নাই। আচ্ছা রাউন্ড ফিগার যেহেতু করি নাই তাও আমাদের কি আসতেছে? ২৭.২ আসতেছে না? এটা কি আমি চেক করছিলাম? এটাতে ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, এটা তাহলে ২৭.২ যেহেতু এক্কেবারে কাটায়, কাটায় চলে আসছে। এটা আসলে আর্গু করার কোনো জায়গা নাই। তো এইটা হলো আমাদের আমি তাও একটু তোমাদের এটা বইয়ের থেকে চেক করে নিও। এটা আমি তাও ডিলিট করে দিলাম। ২৭.২ আমাদের ডিরেক্ট চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসেবে কোনটা ইউজ করা হয়? ভারী পানি ইউজ করা হয়। ঠিক আছে? ভারী পানি মন্দক হিসেবে ইউজ করা হয়। D2O আ ক্যাডমিয়াম দণ্ড কেন ইউজ করা হয়? কিছু নিউট্রন শোষণের জন্য। ঠিক আছে? বেশি নিউট্রন হয়ে গেলে বেশি চেইন রিঅ্যাকশন হবে। সো যাই হোক এই চ্যাপ্টারে মোটামুটি আমরা সলভ করে ফেললাম। কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি কিভাবে হ্যান্ডেল করব, ক্যালকুলেটর ছাড়া কিভাবে বড়, বড় ভাগ করব, যেগুলো আসার মতন সেগুলোও দেখায় দিলাম। তবে আশা করি এত কঠিন প্রশ্ন আসবে না। ফিজিক্স সেকেন্ড ইয়ার এমনিতেও শেষের দিক থেকে এত ঝামেলা করে না মেডিকেল ভর্তি পরীক্ষায়। আ সো আশা করি তোমরা এই জায়গা থেকে ভালো মার্ক নিয়ে আসতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? লাস্টে যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটা একটু চেক করে নিও ২৭.২ হবে কিনা উত্তর। ক্যালকুলেশনে একটু এদিক ওদিক হতে পারে। যদি এর থেকে মানে ক্যালকুলেশন নিয়ে ঝামেলা করে যে ভাইয়া আলোর বেগ তো 2.99 ধরি। সো ওই কাহিনী করলে তো আসলে হাতে বের করা সম্ভব না। সো তাহলে তখন ওগুলো স্কিপ করবা। যদি মানে এই টাইপের হাতে বের করে না করতে পারলে তো সেটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও অন্য কোনো ক্লাসে, রেকর্ডেড ক্লাসে, লাইভ ক্লাসে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।